যার সাথে এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, যার সাথে পুরো ডিসকাশনটা আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন, সেই মানুষটাকে আজকে আমার দেখে ঠিক যেরকম লাগলো, তার সাথে কথা বলে যেরকম লাগলো, তাকে এতদিন ধরে আমি দূর থেকে দেখেছি। তার সাথে কোনোদিন সামনাসামনি বসে আড্ডা মারিনি, তার সাথে আলাপচারিতা কোনোদিন হয়নি, কিন্তু দূর থেকে দেখে যতটা পরিষ্কার স্বচ্ছ একটা আত্মার মানুষ মনে হয়েছে, তাকে আজকেও ঠিক সেরকমভাবে দেখতে পেলাম। এই মানুষটার পরিচয় সারা বাংলার বিভিন্ন জনসাধারণের কাছে অনেক রকম। তার অন্ধকার দিকগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হয়, সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের অহেতুক চর্চা হয়, কিন্তু মানুষটা যখন মাইক্রোফোনটা ধরে গানটা গাইতে শুরু করেন, বা মাইক্রোফোন ছাড়াই যখন গানটা গাইতে শুরু করেন, তখন কিন্তু বাঙালি হোক অবাঙালি হোক, যারা বেঁচে থাকা মানুষ আছেন তাদের সবার লোম খাড়া হয়ে যায়। আজকে আমরা আড্ডা দিলাম পটাদার সাথে, এবং অন্যরকম একটা পটাদাকে দেখতে পাওয়ার গ্যারেন্টি দিচ্ছে আপনাদের। এপিসোডটা দেখুন। চেনা শহরের রাস্তা ধরে জীবন জুড়ে কত শত হল্লাহাটি, কতটুকুই জানি তার কতটুকু বাকি। চোখের দেখা বেশিরভাগই তো ফর্মালিটি। সেই গণ্ডি পেরিয়ে আড়ালে থাকা সেই না বলা কথা বলি ক্যাফেতে ক্যাজুয়ালি। শরীর ঠিক আছে? বিন্দাস। বল, কেমন আছিস? গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছিস বল? সুন্দর আছি। ছানা কেমন আছে? দারুণ। গুটুর গুটুর করে বড় হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না। খুব সুন্দর থাক, ভালো থাক। তোর সাথে মনে হয় আমার এইরকম ভাবে আড্ডাই প্রথমবার আমরা সামনাসামনি বসে আড্ডা দেখা হয়েছে আমাদের দীর্ঘ সময়, অন্য জায়গায় আছে, কিন্তু আজকে দুর্নির আমন্ত্রণে এখানে আসা দারুণ লাগছে। দেখো, আমরা তোমার সাথে আড্ডা কোনোদিন দেওয়া হয়নি বলেই হয়তো আজকে আড্ডাটা দেওয়ার জন্যই শুধু বসেছি আমরা। তুমি আমার কাছে এবং আমাদের জেনারেশনের এবং আমাদের আগের জেনারেশন এবং আমাদের ফিউচার জেনারেশনের কাছে ইউ উইল অলওয়েজ বি দ্য রক স্টার। অ্যান্ড অনেস্টলি স্পিকিং, অন্তত আমার দিক থেকে আমি এটুকু বলতে চাই যে এই কলকাতা শহরে তোমার মতো একটা গলা আর কারণ নেই। এটা আমার নয়, এটা বলতে পারিস ঈশ্বরের দান। কারণ ঈশ্বরেরই দান বলা যায়। তার কারণ হচ্ছে যে আমি মানে আমার শুরুটা যেখান থেকে হয়েছে, তখন আমি কিন্তু গান বাজনা কিছু এরকম শিখিনি। আমি গান বাজনা শুনতাম খুব, মানে লেখাপড়ার টাইমটা বাদ দিয়ে যে অবসর সময়টা, সেই সময়টায় রেডিও, ওইটা একটা নেশা ছিল আমার। তো সেখানে আমি বিভিন্ন শিল্পীর গান একদম আমার ছেলেবেলা থেকে শোনা অভ্যেস, কিন্তু কখনো হারমোনিয়াম নিয়ে ওরকমভাবে করিনি। মা গান গাইতো, মা বসাবার চেষ্টাও করেছে, কিন্তু সেই সময়টায় গান করিনি, মানে শিখিনি। ওই মার কাছে যতটুকুনি হারমোনিয়াম শেখাস ততটুকুনি, কিন্তু শেখা বলতে যেটাকে বোঝায় সেটা শিখিনি। বরং আমি অনেক বেশি স্পোর্টস অ্যান্ড গেমসের সাথে যুক্ত ছিলাম, মানে প্রচন্ড রকম ভাবে। স্পোর্টস আমার মানে আমি রাতের পর রাত জেগে খেলা দেখি, আমার বউ রেগে যায়, কারণ রাত্রিবেলা হয়তো গোল বলে চিৎকার করে রাত্রি তখন 3টে বাজে। তো ওই স্পোর্টস অ্যান্ড গেমস তখন আমাকে আমার ছেলেবেলায় টানে। কিন্তু গানটা যেহেতু শুনতাম, এবং গানটা শুনে শুনে একটা ভালো লাগা, সেখান থেকে সেই গানটাকে তোলা, এই অভ্যেসটা ছিল। সেই অভ্যেসটাই পরবর্তী সময় ধর যখন খেলছি বা খেলার অবসর সময় বা খেলতে খেলতে তখন হয়তো গুনগুন করছি, কিছু একটা মনে হচ্ছে, বাট খেলছি, গান গাই, মানে গানটা অবচেতনে একটা জায়গায়। তো গানটা সেখান থেকেই আমার আসে। সব সময় যে আসে সেরকম নয়, কিছু সময় তো আসে যখন খুব একাত্ম হওয়া যায়, সেই সময়তেই গুনগুনটা বেরিয়ে আসে। এইটা আমার ভীষণভাবে মনে হয়। আর আমি একটা খ্যাপাটে মানুষ, আমি প্রচুর ভুলভাল জিনিসপত্র করে ফেলি।
খেপে খেপে গিয়ে ভুলভাল জিনিসপত্র করে ফেলি। এটা এটা আমি নিজেই বুঝি, কিন্তু তারপরেও করে ফেলি। তো আই হ্যাভ টু ওভারকাম দ্যাট। না কিন্তু সেই সেই জিনিসগুলো তোমার সেটা পারিপার্শ্বিকের উপর কতটা ডিপেন্ডেন্ট বলে মনে হয়? না, সেটা আমার কর্ম, আমার ভুল, আমার পারিপার্শ্বিকের ভুল নয়, সেটা আমার ভুল। তো এরকম কিছু ভুলের জন্য আমার পরবর্তী সময় যখন খেলাধুলো থেকে গান বাজনার দিকে বেশি আমি ঢলে পড়লাম বা চলে এলাম, বা আমাকে নিয়ে চলে এলো, গান বাজনাই আমাকে নিয়ে চলে এলো হয়তো সেই সময়টা, কলেজ জীবনের সময়টা। ওই টেবিলে বসে আড্ডা, ক্যান্টিনের টেবিল বাজিয়ে গান করা, সিনিয়র দাদারা যারা সেই সময় দাঁড়িয়ে, কারণ স্কুল থেকে গিয়েছি সেইভাবে আমি কলেজ ফেস্ট, স্কুল অবধি সেইভাবে কিছু করি। কারণ তখন আমি ইন্টু স্পোর্টস অ্যান্ড গেমস। আমি ওই সময়টা আমি খেলাধুলো করেছি, এই মাঠ ওই মাঠ, সেই মাঠ, এই কোট ওই কোট, খেলার জগতের বন্ধু বান্ধবদের সাথেই আমার অনেক বেশি বিচরণ ছিল, রাদার আমার মিউজিশিয়ান বন্ধুদের সাথে। তোমার মিউজিশিয়ান বন্ধুদের মধ্যে প্রথম কার নামটা মনে পড়ে, যে যার জন্য তোমার হয়তো মিউজিক, এই একত্রিতভাবে একসাথে সবাই মিলে মিউজিক শুরু করার যে ব্যাপারটা, সেইটা মানে সেই মানুষটা হয়তো এখন এই মুহূর্তে তোমার জীবনে নেই, কিন্তু সেই মানুষটা তোমাকে কোনো না কোনোভাবে নিয়ে এসেছিল যে ভাই চল আমার সাথে একটু গান করি বা আমার সাথে একটু জ্যাম করি, এরকম কেউ আছে? হ্যাঁ, ডেফিনেটলি। মানে আমরা যখন কলেজের এইরকম ধর ফেস্টের যে কথাটা বলছিলাম, সেরকম টেস্টগুলো হচ্ছে, অনেক সিনিয়রদের দেখছি স্টেজে উঠে পারফর্ম করছে, তারা কিভাবে পারফর্ম করছে, কি করছে না করছে, ইন্টারেস্ট গ্রো করলো। তারপরে একটা ফেস্টে তো অনেক ইভেন্টস হতো তখন, এখনো হয়। তো ধর আন্তাক্ষরী হচ্ছে কোথাও ডিবেট হচ্ছে, কোথাও স্কিট হচ্ছে, সেগুলো দেখতাম কিভাবে স্টেজে পারফরমেন্স করছে। এই দেখাটা, যেহেতু কলেজ জীবন, গন্ডিটাও অন্যরকম, নিজের মতন করে বেরিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যেতে পারি, যেটা স্কুলে হয় না, আর হওয়াটা উচিত নয়। তো কলেজে ঢোকবার পরে সেই অ্যাক্সেসটা দেখতে পেলাম, বিভিন্ন অনুষ্ঠানে গেলাম, কলেজ ফেস্টগুলোতে যেসব কলেজে ভালো আর্টিস্ট আনছে তাদেরকে দেখা। এই দেখতে 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 কোথাও একটা নিজের মধ্যেও একটা কনফিডেন্স গ্রো করতে থাকে, যেটা নিয়ে আমি হয়তো ছেলেবেলা থেকে গিয়ে এসছি বা এ করে এসছি, কিন্তু আমার তো ওই শিক্ষাটা নেই। তখন আমাদের ওই ফেস্ট করতে করতে, তখন ফেস্টে গান করছি, আমার এক বন্ধু, আমার জুনিয়র, সে আমাকে বললো চল না আমরাও একটা এরকম একটা ব্যান্ড এরকম করি। আমি বললাম বেশ ভালো কথা, করি চল। তো আমি আর অয়ন, ও আমাদের কলেজেরই, সাউথ সিটি কলেজে, আমার থেকে এক ব্যাচ জুনিয়র ছিল, কিন্তু আমরা একসাথে থাকতাম গান বাজনা। তো ওদের একটা দল ছিল, ও শ্রীকান্ত, লোবো এখন পুলিশে চাকরি করে। লোবোর সাথে এখন আর দেখা হয় না, আগে একটা সময় দেখা হতো রেগুলার। তো ওদের একটা ব্যান্ড ছিল, বললো আমরা একটা ব্যান্ড এরকম। তোমার চিনি লাগবে চায় না, যে এরকম আমাদের একটা ব্যান্ড আছে। তা আমাকে বললো যে চল তুই দেখবি। গিয়েছি ওদের ব্যান্ডে, নতুন ব্যান্ড তখন, একদম মানে কিছুই জানি না, যে যার খুশি মতন যা খুশি বাজাচ্ছে, কিন্তু 4-5টা ছেলে এক জায়গায় রয়েছে, সেখানে গান বাজনার একটা মহল তৈরি হচ্ছে বা চেষ্টা চলছে। এইটা একটা খুব ভালো লাগার জায়গা তৈরি হলো, যে যদি একটু ঘষে মেজে যদি জিনিসটাকে যদি করা যায়। তো সেই সময় দাঁড়িয়ে আমি তো নিজে তো ওটা হাতে কলমে জানি না, আমি হয়তো একটা গান হয়তো গেয়ে দিচ্ছি, ওইখানে দাঁড়িয়ে গেয়ে দিচ্ছি, মানে ওটা আমার মানে ইনস্টিংক্ট। আমাকে তুই একটা গান শোনা, তার লিরিক বা দিই, আমি সেই গানটা 10 বার শুনবো, 15 বার শুনবো, নিজের মতন শুনে নেবো, আমি নিজের মতন করে সেটাকে উপস্থাপনা করি।
সেই উপস্থাপনাটাই আমি ওখানে করতে পারতাম। তারপরে এই একসাথে এরকম হতে 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 তো সেটা একটা হচপচ অবস্থা ছিল, সেটা সেদিকে আর গেল না। তারপরে আমি, অয়ন আর আমাদের সঞ্জয়, আমরা তিনজন মিলে আমরা কলকাতা আমাদের ব্যান্ড ফর্ম করলাম। তারপরে কলকাতার অ্যালবাম রিলিজ করলাম। প্রথমে করেছিলাম একটা সিঙ্গেলস। এখন যে জলটা আবার ফিরে আসছে, একটা গান, দুটো গান। ওটা কোথা থেকে রিলিজ করেছিলে? আমরা কনকর্ড রেকর্ডস থেকে রিলিজ করতাম। আচ্ছা, বিশ্বনাথ কাকু ছিলেন। বিশ্বনাথ কাকু ভীষণ ভালো একজন মানুষ, এবং গান বাজনা উনি যাদের সঙ্গে ডিল করেছেন, মানে অনেক বড় বড় মানুষজনদের সঙ্গে ডিল করা একটা মানুষ, এবং তার গাইডেন্স পেয়েছিলাম সেই সময়। আমাদের তখন কত মানে খুবই অল্প বয়স আর কি। হ্যাঁ, মানে কলেজ থেকে মানে কলেজ, মানে তখনও কলেজে আড্ডা মারতে যাই। হয়তো বেরিয়ে গেছি কলেজ থেকে, কিন্তু একটা ওই ইয়ে থাকে না, মানে কলেজে হয়তো একটু সন্ধ্যেবেলায় গিয়ে ওই সেই টেবিলটাতে বসলাম, কারণ ওই টেবিলটা ডাকে। কোথাও মাইতির ক্যান্টিন, হয়তো কলেজ জীবন ছাড়বার পরেও হয়তো মাস ছয়েক কলেজে গিয়েছি, ওই ক্যান্টিনে বসেছি, গান বাজনা করেছি। তারপরে যে যার নিজের কাজে বন্ধু বান্ধবরাও ইনভলভ হয়ে গেল, আমিও ইনভলভ হয়ে গেলাম। কেউ কেউ হায়ার এডুকেশনের জন্য গেল, আর আমি আমার ব্যান্ড নিয়ে চেষ্টা করতে থাকলাম। তো কলকাতা করেছিলাম। কলকাতা তারপরে সেই সময়টাতেই সমসাময়িক কলকাতা করছি। সেই সময়টাতেই আমার ক্যাকটাস থেকে ওরা ডাকে আমাকে গান করবার জন্য, মানে ওই আর কি অডিশন মতন, মানে কে করতে পারে। আর সেই সময় তো ওদের গানগুলো তো অতটাও মানে আজকের দিনে দাঁড়িয়ে যেরকম, অতটাও এরকম না। আমাদের মতন কিছু মানুষজন যারা ওই ক্যান্টিনে আড্ডা মারতাম, যারা কলেজ ফেস্ট গুলোতে যেতাম, তারা জানতেন। হ্যাঁ, তারা জানতাম এই ব্যান্ড, যে ব্যান্ড বিভিন্ন জায়গায় বাজাচ্ছে, যারা সিনিয়র্স আমার মানে ভালো, যারা বাজাচ্ছে, যাদের বাজনা শুনতে ভালো লাগছে, যাদের গানের কথাগুলো নিজেদের সাথে রিলেট করতে পারছি, এইগুলো কোথায়, যেহেতু মানে সঙ্গটা করতাম, সেহেতু হয়তো শোনাটা আমাদের বেশি ছিল, বা রেগুলার ক্যান্টিনে গাইতাম। হলুদ পাখি দেবুদা আমাকে শিখিয়েছিল। ইনফ্যাক্ট এই গানটা আমি শিখেছিলাম দেবুদার থেকে, মানে শো দেখার আগে, মানে ক্যাকটাস দেখার আগে। তো দেবুদা একদিন গাইছিল। দেবুদা আবার সিধুদাদের বন্ধু বান্ধব, ওরা আমার থেকে একটু সিনিয়র। দেবুদা মানে দেবজ্যোতি মিশ্র? না না, ও আচ্ছা, তাই বলো। দেবাঙ্কুর দা, ও আমাদের সিটি কলেজে পড়তো, তারপর এখন কর্পোরেট জীবন। অসাধারণ গান করতো, কেন যে গান করলো না কে জানে। তো ওই দেবুদাকে বলেছিলাম এই গানটা তো আমার খুব সুন্দর, হলুদ পাখি। দেবুদা একা একা গাইছে নতুন একটা গান, আরে নতুন গান, একটা ইন্টারেস্ট নিয়ে বসেছি, দারুণ লেগেছে। দেবুদা গানটা তুলিয়ে দেবে আমাকে। ওই সেই দেবুদা আমাকে গানটা তুলে দিই। তো সেই থেকে ওই গানটা আমি, তারপরে আমি আমার নিজের মতন ওই ক্যান্টিনেই গাইতাম। অ্যান্ড থিং হ্যাপেন্স, মানে কোথাও থেকে একটা, ওখান থেকে, যেহেতু সঞ্জয়ও তখন ক্যাকটাসে বাজাতো, আমরা কলকাতা করছি, তো ওখানে ভোকালিস্ট তখন রাজেশ দা ছিল। রাজেশ দা একজন মানুষ, কি ভালো, মানে ভয়েস টিম্বার অ্যান্ড অসাধারণ, মানে আমার তো মনে হয়। তো ওই রাজেশ দা যখন চলে যাচ্ছে, তখন কি করবে সেরকম একটা জায়গা, তখন আমাকে বললো যে হয়তো ফিটিং করতে পারে। সেই সময়টা আবার সিধুদার MBBS পরীক্ষা এইসব, মানে ফাইনাল পরীক্ষা আর কি। তো সিধুদা তখন আবার এতে বাইরে আছে, মানে লেখাপড়া করবার জন্য বাইরে ছিল। তো সেই সময়টা সিধুদাও নেই, কেউ নেই। আর এখনকার মতন তো অত ছিল না। একটা ভালো শো তখন আমাদের, একটা বাংলা ব্যান্ডের একটা ভালো প্ল্যাটফর্ম, একটা মানে বড় হাউসের শো হচ্ছে, সেখানে একটা শো, মানে এনকোয়ারি হয়েছে, তোরাই বাজাবি, এরকম একটা জায়গা থেকে মানুষজন চাইছে। যদি সেটা না করা যায় তাহলে সেটা একটা মেজর লস। সারা বছরের একটা কাজকর্ম, তখন তো অত শো হতো না। তো সেইভাবে কোথাও
গিয়ে যে ব্যান্ডও মনে করলো যে না এই শোটা করা উচিত, সো সেখানে সাবস্টিটিউট ভোকালিস্ট নিয়ে করা উচিত। তো এই আমি সাবস্টিটিউট ভোকালিস্ট হিসাবে ওখানে রিহার্সাল করলাম ক্যাকটাস। ক্যাকটাস। তারপর থেকে ক্যাকটাস, তারপরে যা হওয়ার, ঠিক আছে। কিন্তু তোমাকে আমি যতটুকু দেখে বুঝতে পারি, আমার তোমাকে ভীষণ সরল, ভীষণ সিম্পল একটা মানুষ মনে হয়। এবং আমার বিশ্বাস যে তোমার গান গাওয়াটায় যখন এই আওয়াজটা বেরিয়ে আসে, সেটা যে কোনো গানিতে যখন তুমি মঞ্চে উঠে গাও, আমার মনে হয় তোমার ওই ভেতরের শিশুটা গায়। জানি না, মানে এটা আমার মনে হয় এটা। এবার তোমার এই সিম্পলিসিটিটা তোমাকে যতটা আর্টিস্ট হিসেবে একটা স্থান দেয়, সেই সিম্পলিসিটিটাই কিন্তু তোমাকে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এই আননোয়িংলি কিছু রিয়াকশনের জন্য তোমাকে অনেক সময় মানে আঘাত দিয়েছে অন্যান্য মানুষের থেকে। বা তোমার এই সিম্পলিসিটিটাই হয়তো, ওটা হয়ে যায়, ওটা মানুষ যখন মানে কোন পরিস্থিতিতে হচ্ছে সেটাও একটা ব্যাপার। মানুষ একজনের এক এক রকম, সেটা কি বলবো, মানে সেটা হয়তো আঘাত লাগে, কিন্তু সেই আঘাতটাকে পুষে রাখা উচিত না। মানে ওই আঘাতটা হয়তো আমার পাওয়াই উচিত ছিল, তাই আমি ওই আঘাতটা পেয়েছি। সেটা কিন্তু সেই আঘাতটাকে তোমার মনে হয় যে তুমি সহজভাবে বেশি এক্সপেক্ট করে ফেলেছো বলে সেটা পেয়েছো মানুষের থেকে? সহজই হতে চাই, যদি কিছু খারাপ লাগে মুখের উপর বলে দিতে চাই। এটাই তো মানে একজন শিল্পী হিসেবে এর থেকে বেশি কর্তব্য তো কারোর কিছুতে থাকে বলে আমার মনে হয় না। মানে কি বলি, আমাদের মানে শিল্পী হিসেবেই বলছি, আমাদের শুধু আমাদের কাজটুকুনিতেই ফোকাস করে, আর কিচ্ছু না। ওইটুকুনি একদম, মানে যেইটুকুনি সময় সেইটুকুনি সময় একদম সেটাই, অন্য কিছুটা না, ব্যাস সেইটুকুনি করতে পারলেই আমার মনে হয় যে নিজের একটা আনন্দ ভেতর থেকে একটা, যে আমরা আজকের দিনে দাঁড়িয়ে কি হয়ে গেছে বলতো, আমাদের মন থেকে কোথাও আনন্দটা হারিয়ে যাচ্ছে। আর আনন্দ, সেটার কারণ হয়তো আমরা নিজেরাই বুঝতে পারছি না আমরা আনন্দিত হই কিসে। আমার যে তোর সঙ্গে এই আড্ডাটা মেরে বা আমার এই কথাগুলো বলে আমার যে ভালো লাগছে, এই ভালো লাগার কারণ কিন্তু তুই, কারণ আড্ডাটা আমি তোর সাথে মারছি, তোকে এই কথাগুলো বলতে পারছি। হ্যাঁ, তো ধর সেখানে যদি আঘাতের প্রশ্ন আসে, সেখানে সেই আঘাতের জায়গায় যদি হয়, তাহলেও সেই ব্যক্তিটি হবি তুই। একদম। আমি যদি আঘাত পেয়ে থাকি, তাহলে সেটা মানে দুজন মানুষ যখন সামনাসামনি রয়েছে, তখন সেই পরিচয়টা সেখান থেকেই তার সৃষ্টি হয়, একদম সামনাসামনি থেকেই সৃষ্টি হয়। সেই আঘাতটা আমার মনে হয় মানে অতটাও ওই রকম ভাবে নামার প্রয়োজন নেই। কেন নেবে তুমি সেই আঘাতটা? কোথাও গিয়ে একটা জায়গা আছে, হ্যাঁ, কিছু কিছু জায়গা যেগুলো মনে হয় যে না, এ চালাক চতুরি করছে, সেই জায়গাটাকে কিন্তু তখন দাঁড়িয়ে বলা উচিত যে না, এই চালাকিটা করা ঠিক, পরিষ্কার থাকো। নিজেকে মিসফিট মনে হয় না এই ক্ল্যারিটিটার জন্য? মিসফিট আমারও তাই, একই অবস্থা। কিন্তু আমার গান তো থেমে থাকবে না, আমার গান ক্ষমতায় নেই। আমাকে মিসফিট ভেবে কোথায় কি ভাবছে, তার ভাবনা চিন্তা তার কাছে। হয়তো তাকে গিয়ে কেউ বলেছে, আবার তো কেউ কাউকে গিয়ে বলেছে, সেই হতে হতে গেছে। এটা নিয়ে মানে ভেবে কি লাভ? তার থেকে বরং ভাবনা চিন্তা করবার অনেক ভালো জিনিস আছে। একটা ট্যুর প্ল্যান করবো, একটা হাইকিং এ যাবো, সারা পৃথিবীতে ঘুরে বেড়াবো, দেখবো। এটা আমার একটা নেশা, আমি মানে ছেলেবেলা থেকে নেশা, ঘুরে বেড়ানো। হ্যাঁ, ঘুরে বেড়ানো নেশা। আমার এরকমও হয়েছে, আমার হঠাৎ মনে হয়েছে আমি আমার জাস্ট ব্যাগের ভেতরে কয়েকটা জিনিস ঢুকিয়ে নিয়ে শিয়ালদা স্টেশন থেকে প্ল্যাটফর্ম টিকিট কেটেছি, উঠে দার্জিলিং মেলে উঠে টিটিকে ধরেছি, বলেছি দাদা প্লিজ আমাকে একটা সিট করে দিন, আমার যা লাগে আমি দিয়ে দিচ্ছি, টাকা দিয়ে দিচ্ছি, আপনি প্লিজ। আর তখন ওই এরকম কম্পিউটারাইজড ছিল না, আমরা অনেক আগের কথা বলছি, তো আমি এরকম হুটহাট বেরিয়ে পড়তাম। এবার শিলিগুড়ি পৌঁছে গেলাম, শিলিগুড়ি পৌঁছে যাওয়ার পরে মনটা পুরপুরে হয়ে উঠতো,
তারপর কত অপশন, কত জায়গা যাবে। এই করলাম, পাহাড় চলে গেলাম, ঘুরে এলাম 4-5 দিন এরকম। আচ্ছা, দেবলী নদী তোমাকে কতটা স্থিত করেছে? আমাকে স্থিত হতে হয়তো হেল্প করছে এখনো, পুরোটা করে উঠতে পারিনি, কিন্তু হ্যাঁ ও অনেকটাই ও আমার মানে বাড়ির দিকটা, সেদিকটা পুরোটাই ও হ্যান্ডেল করে। বাড়ির দিকটা আমাকে কিছু ভাবতেই হয় না। আমার ভাবনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার এই এই যে যতটুকুনি পরিবেশের মধ্যে আমি থাকি, আমি দেবুলি না, আমার ছেলে আর আমার 2 ছানা, আরো 2 ছানা আছে, ক্যাপসি আর অ্যাপেল। তো এদেরকে নিয়ে আমি যেন সুন্দর হ্যাপি থাকতে পারি। যত যত সময় যাচ্ছে তত মনে হচ্ছে না যে নিজের গোলকটা শুরু থেকেই যদি খুব ছোট থাকতো তাহলে ভালো হতো? একটা সময় তো তোর দেখ, তুই এটা ইউ ক্যান ডিসাইড ইট, তোর উইথ টাইম দ্য হ্যাঁ, এক্সপেরিয়েন্স কামস। মানে ইট ইজ গুড টু ইউ দ্যাট পিপল আর কামিং টুয়ার্ডস ইউ টু লিসেন টু ইউ। না, আমি কাজের তুই- দিকটাই বলছি না, আমি বলছি নিজের নিজের জগৎটা, নিজের লাইফটা। হ্যাঁ, নিজের লাইফে একটু ওড়া কম করলেই সেটা কিন্তু একটা জায়গায় চলে আসা যায়। আমি কোন কাজটা কিভাবে করছি, আমি মানে আমার কোনো প্রয়োজন থাকলে আমি বাইরে বেরোচ্ছি, আমার অপ্রয়োজনে আমি ঘরে রয়েছি, একটা বই পড়ছি কিংবা একটা ভালো সিনেমা দেখছি বা কোনো ভজন বা এই ধরনের কিছু জিনিসপত্র শুনছি। এটা যদি রেগুলার প্র্যাকটিস করা যায়, আমাদের সেই প্র্যাকটিসটা কম, তাই এটা যদি রেগুলার প্র্যাকটিস করা যায় তাহলে নিজের জন্য সময় প্রচুর। তার মধ্যে থেকে মানে নিজের কাজকর্মের জন্য বা ওই কাজকর্মটা করবার জন্য যে ভাবনা চিন্তাগুলো করা দরকার সেগুলো যদি করা যায়, সেটা হলে নাথিং লাইক ইট। অনেক সময় ভুলও করে ফেলি, ভুল হয় না এরকম না, প্রচন্ড প্রচন্ড ভুল করে ফেলি, এটা করা উচিত না, কিন্তু বলে ফেলি বিভিন্ন রকম জিনিসপত্র। তো তো হ্যাপেন্স। তো আমি এরকমই একটা মানুষ। হ্যাঁ, সেটা আমি ওখানে এবং, ঢুকছি না। আমি 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 তোমার আউটস্পোকেননেসটাকে আমি অনেকটা বেশি সিম্পলিসিটি দিয়ে ডিফাইন করতে চাই। আমার কাছে ওটা তাই, যে তুমি সহজভাবে সহজ জিনিস পরিষ্কার মুখের ওপর বলে দিতে পারো, এই সাহসটাই বহু মানুষের থাকে না। এবং এই সাহসটা থাকাটা হয়তো আমাদের এই জগতে কোথাও না কোথাও মানে বলা যেতে এইটা যদি পারে মনে ধর, এটা যদি মনের ভেতরে থেকে যায়, হ্যাঁ, আমি প্রকাশ করে দিলাম, তাহলে আর ওটা আমার মনের মধ্যে থাকলো না। আমি কোথাও মানে বললাম আমার মনের যে যে জায়গাটা আমাকে বিঁধছিল, সেই জায়গাটার কথা আমি বললাম, সেটা যেই আমি বললাম সেটা হয়তো তাকে আঘাত করতে পারে, কিন্তু তার প্রতি আর আমার কোনো রকম কিছু থাকলো না। সে আমার কাছে অ্যাজ ক্লিন অ্যাজ দ্যাট হয়ে গেল। হয়তো তার অভিমান হয়েছে বা তার খারাপ লেগেছে, সেই খারাপ লাগাটার জন্য হয়তো তাকে আমি সরি বলছি বা কিছু বলছি। ডেফিনেটলি সেই জায়গাটা, সেটা নিজের উপলব্ধিকরণ। কিছু কিছু সময় থাকে না জীবনে, এরকম সময় আসে, কেউ বলতে পারবে না যে আমার আসেনি, যে আমি এমন একটা ভুল করলাম যে মনটা সারাক্ষণ খচখচ খচখচ করছে। তো আমার সেটা যদি আমার বন্ধু হয় বা বন্ধু স্থানীয় কেউ হয় বা দাদা স্থানীয় কেউ হয়, আমার আত্মীয় পরিচয়ের মধ্যে কেউ হয়, তো সেই আমার যখন আমাকে নিজেকে ধ্বংসাচ্ছে, তখন তাকে একটা, এখন তো অনেক সুবিধা, ফোন করে বা একটা SMS করে তাকে বলা যায় যে আই এম সরি, আমার খারাপ লাগছে এই কাজটা করবার জন্য। এটা এটা করলে নিজেকেও হালকা রাখা যায়, 4টে চিন্তা মাথায় আসেন যে আমি আমার জায়গা থেকে তাকে সেই কথাটা বললাম। এইটুকুনি। তোমার মা তোমাকে কি বলে ডাকতো বাড়িতে? বাবু বলে ডাকতো। তুমি এখন এখন যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলো, তখন কি পটাদাকে দেখতে পাও নাকি বাবুকে দেখতে পাও? কি বলি, মানে পটা নামটা দেওয়া কিন্তু আমার খুব খুব কাছের একজন মানুষ, আমার ছর্দিদার দেওয়া, যেটা বললি পটা নামটা। আর একটা হচ্ছে যে আমার মা আমাকে যে নামে ডাকতো, তো
আমি বাবু বলে আমাকে খুব কম মানুষ ডেকেছে, হচ্ছে মা ডেকেছে আর কিছু কিছু মানুষজন ডেকেছে। আর পটা নামে আমাকে সবাই মানে চেনে এবং জানে, সেটা আমার ছদ্দিদার দেওয়ার নাম। আচ্ছা। তো আমার ছেলেবেলা কেটেছে ছদ্দিদার কাছে অনেকটা সময়, অনেকটা দীর্ঘ সময়। তো এই যে ছেলেবেলার আদর, এই নামকরণ, আদর করে ডাকা, সেটা খেলার মাঠ বলো, কলেজ বলো, রাস্তাঘাটে বলো, সেই নামটাই কিন্তু আমাকে সব থেকে বেশি লোকজন দেখেছে। তো এই অ্যাকচুয়ালি হচ্ছে ওই আদরটা, আদর আদর করে ডাকাটা খুব, মানে সেই দিদা যেভাবে আদর করে আমাকে ডাকতো সেটা একটা একরকম। আর মা তো কি বলবো, ওই জায়গাটা এখন তোদের বোধহয় তখন আর একটু, তোরা আর একটু ছোট, অনেক ছোট। হ্যাঁ, মানে ওই সময়টায় তখন একদম টপ অফ দ্য লেভেল। ধর কাকে শুনছি, নচিদা, পাগলের মতন নচিদা ফ্যান, যা সব শো হতো নজরুল মঞ্চে, ঠিক আছে, একটা শো বাদ যেত না। মানে ভালো লাগতো, মানে লোকটার স্পষ্টবাদিতা, লোকটার মানে যেখানে দাঁড়িয়ে ভীরুতার কোনো প্রশ্নই আসে না, যেখানে দাঁড়িয়ে অনির্বাণের মতন গান। ওই সময় দাঁড়িয়ে হয়তো ওই অ্যালবামটাতে সব থেকে ভালো গান যদি কিছু থেকে থাকে তাহলে হচ্ছে অনির্বাণ। কি গান! ওই সময় দাঁড়িয়ে, ওই রাজনৈতিক পরিস্থিতিতে দাঁড়িয়ে, তো প্রচন্ড রকম ভাবে আমি সুমনদার শো তখন আমাদের কলেজ ফেস্টে সুমনদাকে আনা হলো, সুমন চট্টোপাধ্যায়, একটা প্রোগ্রামিং কিবোর্ড, হ্যাঁ, একটা প্রোগ্রামিং কিবোর্ড। আর তখনকার সময় প্রোগ্রামিং কিবোর্ড বলতে খুব একটা যে খুব হাই এন্ড কিবোর্ড না, সেরকম কিছু নয়, না, কিন্তু না। একদম ওই ইয়ে টাইপ। এবার ওরাও সেই আমাদের সেই সময়টাতে এরা হচ্ছে একদম, এরা এখনো একদম ওখানে, কিন্তু এদের একটা শো হবে কলা মন্দিরে, হবে অঞ্জন দার সুমন দা, এটা হবে তোমার কলা মন্দিরে। ওই একটা শো হবে এতদিন বাদে। এই যে শো এতদিন বাদে হচ্ছে এরকম একটা শো, বা ধর অঞ্জন দা নচি একটা একটা হলো, মাঝখানে একটা হয়েছিল, তিনজনে মিলে করলো, শিলুদা, ওই অঞ্জন দা, শিলুদা নচিদার আরেকটু মানে ওই সমসাময়িকই। ওই সময়টা ওই ব্লাস্টটা হচ্ছে। তো এনাদের স্টেজ প্রেজেন্স, এনাদের স্টেজ থেকে কথা, যে কথাগুলো ওনারা সেই সময় দাঁড়িয়ে বলেছেন বা বলতেন, শুধু গান নয়, মানুষের জীবনবোধ, দর্শন। যে ছেলেটা রিক্সা চালাচ্ছে সে ছেলেটাও আবার ঘুড়ির সাথে তাকে রিলেট করছে, তার শৈশবের জায়গা। বা অনির্বাণের মতন গান, ধরো এই গানগুলো খুব টানতো এবং ওই দেখতাম, এই দেখতে দেখতেই একটা গান বাজনার প্রতি ঝোঁক। আরেকজন মানুষের কথা বলবো, সেটা হচ্ছে উষাদি। কি ভালো মানুষ, কি ভালো মানুষ। মানে সেদিনকেও উষাদি ছিলেন আমার প্রথম, যেদিনকে আমি বড় শো বলতে, সেই বড় শো, মানে হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতন লাইন আপ। ওই একটা প্রথম জয়েন করবার পর সেদিন উষাদি ছিল, ডন বস্কো স্কুল গ্রাউন্ড, ওই স্কুল গ্রাউন্ডের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানটা মানে মানে এমন, মানে ওরকম দেখা যায় না, এত এনকারেজ করে, এত ভালোবাসে। আর তখন আমার বয়সও অনেক, মানে সকলের থেকে ছোট, আমি একটা লিক ফিকে ঘুরে বেড়াচ্ছি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তো সেই সব আর কি, মানে তার পরবর্তী সময় আমি দেখলাম যে না, আমাকে যদি এই মানুষগুলোর মিনিমাম জায়গাতে আসতে হয়,
আমি যেটা করছি করে হয়তো কেউ কেউ জানে পটা গান করে, কিন্তু আমার তখন মনে হচ্ছে যে আমাকে যদি কোনো একটা মিনিমাম জায়গাতে আসতে হয় তাহলে আমার এটাকে আর একটু পলিশ করা দরকার। তখন শেখাটা হ্যাঁ, একটা তাগিদ। নিজের থেকেই মনে হলো, বা আমার যারা সিনিয়র্স ছিল সেই সময় দাঁড়িয়ে তারাও বললো যে পটা ভালো গাইছিস, কিন্তু তুই তো টেকনিক্যালি অতটা স্ট্রং নোস, বা তুই খুব ন্যাচারালি চলিস, তো তো তুই যেটা করছিস সেটা টেকনিক্যাল জায়গাও তোমাকে জানাটা দরকার। বা কলেজে যারা ধর গান করতো, যারা শেখা মানুষজন, কাদম্বরী করতো, কাদম্বরী খুব ভালো গাইতো, ও কোথায়, ওর সঙ্গে আর পরবর্তী সময় যোগাযোগ হয়নি। ওই কলেজ ফেস্টের জন্য খুব ভীষণ সুন্দর গান। প্রসূন ছিল আমাদের কলেজে, খুব ভালো গান করতো, মানে এতটাই ভালো গান করতো। সানিতা মাম্পি আমাদের পাড়ার, ও গান করতো, এরা কেউ আর গান করলো না। আর আমার ওই খেলাধুলোর ঝোঁক ছিল, আমি ওখান থেকে আমি কিভাবে যেন গানে চলে এলাম। গান আমাকে হয়তো এটাই আমার জায়গা, তো Destiny। হ্যাঁ ডেস্টিনি। তো আমি তখন দেখলাম যে মানে এই যে শেখা মানুষজনদের কথা বলছি, এদের মানে এদের থেকেও অনেকটাই জানলাম বা করলাম, কিন্তু ওটা করলে হয় না। একটা নির্দিষ্ট, তখন গেলাম আমি গৌতম দার কাছে। আচ্ছা। গৌতম ঘোষাল, গৌতম দা ভীষণ ভালো একজন মানুষ, এবং আমি দীর্ঘদিন গৌতম দার কাছে। গৌতম দার কাছে শিখতে শিখতে ক্যাকটাসও করছি। তখন এই গৌতমদার কাছ থেকে কোনোদিন এই রিপারকাশনটা আসেনি যে তুমি গান শিখছো কেন, ব্যান্ডে গান গাইছো? না, কখনো আসে। এটা যেরকম অন্যান্য অনেক শিল্পীদের ক্ষেত্রে হয়েছে। নাকি আমার যেটা মানে না, এটা এটা দেখো, এটা গৌতম দা কখনোই আমাকে বলেনি। এবং তার পরবর্তী সময় আমি কুমারদার কাছে গিয়েছি, এখনো কুমারদার সঙ্গে আমার রেগুলার যোগাযোগ আছে। বাবা। কুমারদার ক্লাসে গিয়েছি, এবং কুমারদার বাড়িতে গিয়েছি, সেখান থেকে কুমারদার থেকে অনেক কিছু শিখেছি। এবং সেটা আমার কাছে খুব ইজি হয়ে গেল, বিকজ আমি হয়তো ওটা করবার সক্ষমতা রাখতাম, কিন্তু কিভাবে করতে হয় সেটা আমি জানতাম না। তো আমাকে একটা জিনিস কেউ আমাকে শিখিয়ে দিল, তো এটাই হচ্ছে ওই ব্যাপারটা। তো আমাকে যখন সেটা আমি যখন বুঝতে পারলাম যে আচ্ছা এইটা এইভাবে বললে আমার কষ্ট, শারীরিক কষ্ট কম হবে, আমি ইজি থাকবো, আমি সাবলীল থাকবো, এবং আমার সেই গান যেটা আমি গাইছি সেটা আমি একটু বেটার রিপ্রেজেন্ট করতে। এবং আরো মানুষজন, বাউল মানুষজন যাদের গান শুনেছি, বসে শুনেছি, বিভিন্ন আখড়াতে গিয়ে শুনেছি, সেখান থেকেও শিখেছি, জেনেছি, জিজ্ঞাসা করেছি, এইভাবেই শেখাটা। তবে দীর্ঘ সময় বলতে কুমারদার কাছে ওই ক্লাসগুলো খুব খুবই ভালো। কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কি দারুণ গাইছে, অসাধারণ, কিন্তু অসাধারণ। আমি তো এর মধ্যে দেখলাম, একজনকে দেখলাম, দারুণ, মানে ও মেবি মিউজিকই থাকবে, হয় না এক একজনকে দেখলে বোঝা যায় ও মিউজিক, মানে মিউজিক ছাড়া থাকতেই পারবে না, ওরকম খুব ভালো। এবং আমাদের ছেলেমেয়েরা এখন অনেক সিরিয়াসও হয়েছে। আমাদের সময়টাতে অতটা সিরিয়াসও হয়তো অত সিরিয়াসলি করিনি হয়তো, কিন্তু এখন মানুষ কিন্তু অনেক বেশি সচেতন। মানুষ যেটা করছে সেটা শিখে বা জেনে করছে, আমার মতন নয় ব্যাডমিন্টন খেলতে খেলতে হঠাৎ করে এসে গান করতে আরম্ভ করে দিল। এবং ব্যাডমিন্টন কোর্টে থাকলে হয়তো আমি আরো 4টে প্লেয়ারকে সার্ভ করতে পারতাম, মানে নিজের যেটা শিখেছি সেটা হয়তো দিতে পারতাম, সেটা আমার দেওয়া উচিত ছিল খেলাধুলার প্রতি, সেটা আমি করিনি। কোথাও গিল্টি ফিলিংস হয়। তো ভীষণ রিলেটেড একটা জায়গা আমার কাছে গান বাজনা এবং খেলাধুলা, ভীষণ রিলেটেড।
কোথাও কোথাও আমার মনে হয় আমি একজন স্পোর্টস পার্সন ছিলাম বলে আমি স্টেজে এত কমফোর্টেবল। বাহ, সেটা কোথাও আমাকে একটা বাহ। এক্সপিরিয়েন্স, গায়ে কাটা দিয়ে দিল এটা শুনে। এবং আমি লাইভ জিনিসটাকে খুব পছন্দ করি। অর্গানিক। হ্যাঁ, লাইভ জিনিসটা সবাই মিলে একসাথে বাজানো হচ্ছে। আমরা অনেকটাই আধুনিক, অনেকটাই অন্য জায়গাতে বিলং করছি। ডিজিটালি আমরা অনেক প্রো এখন, বিগত দিনগুলোর থেকে আজকের দিকে তাকালে সেখানে হয়তো আমরা ব্যাকিং ট্র্যাকস করে নিচ্ছি, বাইরে করে নিচ্ছি। কিন্তু তুমি যদি দেখো, মানে যদি তুই দেখিস, ব্যাকিং ট্র্যাকস ছাড়া আজ থেকে যদি তুই 60-70-এর দশকে চলে যাস, যে ট্র্যাক তৈরি হয়েছে, সব মিউজিশিয়ান, সব সেকশন, সবার সব কিছু জানা, ভোকালিস্টরাও দাঁড়িয়ে রয়েছে, ওয়ান টেক হচ্ছে। সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খুব রেয়ার, মানে কি হয়, হয় কি মনে হয় না? মানে কিছু, মানে ওটা যখন ভাবি তখন মনে হয় যে স্টেজে একদম ওই অর্গানিক ভুল হতেই পারে, ভুলটাকে সংশোধন করবার জায়গা আছে। ভুল যদি না করি শিখব কি করে? আর মানুষ মাত্রই তো ভুল হয়, কিন্তু ওটা যদি লাইভ সবাই মিলে করি, হ্যাঁ স্টেজে হয়তো লোক সংখ্যা বেশি হয়ে যাবে, হলে কি হবে, যে সাউন্ড স্কেপটা তৈরি হবে সেটা কিন্তু ডিজিটালি প্রডিউস করা বোধহয় যায়, মানে ম্যানুয়াল বাজানো একটা জিনিস সবাই মিলে একসাথে বাজছে। আর এখন যেটা আমরা আমাদের সুবিধার্থে করে ফেলেছি, মানে আমি ব্যাকিং ট্র্যাকস করে নেওয়া হয়েছে। এবার ব্যাকিং ট্র্যাকসটা ক্লিকে বাজছে, প্যাড অ্যান্ড অল, সেখানে অর্নামেন্টেশনস এসব জিনিসপত্র সেটা হয়তো ট্র্যাকে বাজে, কারণ অত ইনস্ট্রুমেন্ট অন স্টেজ, তো সেটা হয়তো লজিস্টিক্স একটা প্রবলেম আছে। সেই জায়গাটাই আর কি, হয়তো ট্র্যাকে গাইছি, সাউন্ডটা বড় লাগছে শুনতে, এবং আমাদের যারা বন্ধু বান্ধব, শ্রোতা, দর্শকরা যারা আসছে তারা উপভোগ করছে সেটা। কিন্তু আমিও উপভোগ করছি, এরকম নয় যে উপভোগ করছি না, কিন্তু কিছু কিছু গান আছে না যেগুলো ওইভাবে হয় না, যেগুলো খুব নিজের মতন চলে, সেগুলো যেই তুমি ট্র্যাক করবে না সেই গানের ভাব চলে যাবে, আত্মাটা বেরিয়ে যাবে একদম। মানে এটা আমার মনে হয়। এবং শিখতে গিয়েও, মানে ধরো কুমারদা বা এরা একটা সুরের চলনকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তার নিশ্চয়ই একটা বাঁধন নিশ্চয়ই একটা আছে, একটা নিয়ম মাত্রা নিশ্চয়ই আছে। কিন্তু কখনো কখনো কোনো গান না সে মাত্রা ছাড়িয়েও যায়, সবকিছু হাতে বার গুনে হয় না, মানে ফিল। কিছু কিছু গান যখনই ওরকম স্ট্রাকচারাল জায়গায়, অনেক বাউল গান আছে শুনবি, দেখবি স্ট্রাকচার যদি তুই ফলো করিস, অড স্ট্রাকচার তুই পাবি, সেটা হয়তো মিউজিক কিংবা, কিন্তু যদি তুই পুরো গানটা শুনিস তোর ওটা অড স্ট্রাকচার মনে হবে না, তুই গানটার সঙ্গে সঙ্গে তখন ইউ হ্যাভ টু লিসেন এভরিথিং, সবটাই। এরকমও গান আছে যে গানটা ধর, মানে যেখানটাতে থামার কথা ছিল তার ধর 2টো বিট পরে গিয়ে গানটা থামছে, কিন্তু শুনতে তোমার এক ফোঁটাও, তুমি যদি খুব ওইভাবে শোনো তখন তাহলেই তোমার কানে পড়বে, আদারওয়াইজ তোমার কানে পড়বে না। ওখানে ওই বাজে না, ওই জার্ক, ওই ইয়ে সবটাই তুমি পাবে। এবারে এই যে একটা জিনিস একত্রিত হলো, এটাকে আমার মনে হয় এটা খুব ন্যাচারাল। তো সেই ন্যাচারালিটিটাকে রেখে গান বাজনাটা করতে আমার দারুণ খুব ভালো লাগে। তোমার এই সময় দাঁড়িয়ে বাকি বহু শিল্পী যারা চারপাশে গান টান গাইছে, আগের তুলনায় এখন কি মনে হয় যে আত্মাটা কমে গেছে গানের মধ্যে? না, মানে আমার ক্ষেত্রে তো, তোমার ক্ষেত্রে আমি জিজ্ঞাসাই করছি না, কারণ তোমার ক্ষেত্রে আত্মাটা ছাড়া আমি, মানে মানে তুমি যে মুহূর্তে মঞ্চে ওঠো, মাইক্রোফোনটা ধরে গানটা গাইতে শুরু করো,
people can see through you, they can see the song, not you. এটা একদম ভগবান প্রদত্ত একটা জিনিস আমার বিশ্বাস। আমরা যারা ধর নিজেদের গান নিজেরা করছি, ব্যান্ডের গান বা কোনো একটা গান, সেটাকে হয়তো আমরা তৈরি করছি, আমাদের ফরম্যাটে তৈরি করছি, তারপরে সেটা তৈরি করবার পরে আমরা সেটাকে ফার্স্ট কোথায় নিয়ে যাচ্ছি? আমরা প্রথম নিয়ে যাচ্ছি আমাদের লাইভ শো স্টেজে। প্রথমবার ওই অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে যাওয়ার পরে যখন প্রথম ওই দর্শকদের প্রথমবার শোনানো, অফিসিয়ালি শোনানো, সেই সময়টা না একটা অন্যরকম সময়। একটা জিনিস তৈরি করেছি এরা সবাই মিলে এবং প্রথমবার সেটাকে পারফর্ম করছি, তখন না সেই গানটা একদম মানে ভেতর থেকে একটা আসে। এই ভেতর থেকে আসাটা খুব জরুরি। সেটাই, যতক্ষণ না পর্যন্ত এই গানটা আমার সেই জায়গায় যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই গানটাকে আমি সামনে নিয়ে আসবো না। যখন মনে করবো যে হ্যাঁ এই গানটার সঙ্গে আমি একাত্ম হতে পেরেছি, তখনই আমি এই গানটাকে নিয়ে মানুষজনের কাছে আসবো, মানুষজনকে সেটি শোনাবো এবং ওই প্রথম দিনকেই বুঝে যাবো যে গানটা তার ভালো লেগেছে কি ভালো লাগেনি। এই একটা কানেকশন স্টেজে আমার সাথেও আমার দর্শকের হয়। সেটা কখনো দাঁড়িয়ে কোনো গানের ক্ষেত্রে যে এটা হলো না, আমার দর্শকের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমার গান একটা মাত্রায় ছিল, সেখান থেকে অন স্টেজ হয় না, ইন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড ইট হ্যাপেন্স, আমার সামনে দাঁড়িয়ে ছিল, তার ভাব দেখে, ওই গানে তার ভাব দেখে আমার ভাব অন্যরকম হয়ে গেল। আমার মনে হলো গানটা শেষ করবার পরে যে আমি অনেক বেটার গাইলাম। আমি কার জন্য গাইলাম? আমি আমার ওই বন্ধুটার জন্য গাইলাম, গাইতে পারলাম, ও আমাকে নিয়ে গেল। তো আমার কাছে ও তখন একজন কেবলমাত্র দর্শক না, আমি আর ও একই, সেম মিডিয়াম। এবং স্টেজে যাওয়ার আগে আমার নিজস্ব কিছু পদ্ধতি আছে, সেটা আমার পদ্ধতি, এটা আমার শেখা অবশ্যই স্পোর্টস অ্যান্ড গেমসের জায়গা থেকে। এটা আমার দারুণ লাগছে, বারবার ফিরে আসছে এই জিনিসটা। হ্যাঁ, এটা কেন কি, আমরা যখন একটা ধরো একটা ভাইটাল ম্যাচ, এবং আমরা দুই বন্ধু, আমরা দুইজন অন্তরঙ্গ বন্ধু, কিন্তু আমরা ম্যাচ খেলতে নামবো, তখন তুমি আমার অপোনেন্ট, আমাকে জিততে হবে, তোমাকে জিততে হবে। তো এইরকম একটা পরিস্থিতিতে, এরকম পরিস্থিতি আমাদের জীবনে অনেকবার এসেছে, এরকম একটা পরিস্থিতিতে আমরা কি করতাম, খেলার জাস্ট 15 মিনিট আগে, তার আগে পর্যন্ত হ্যাঁ এই করছি এই হচ্ছে, মানে অ্যানাউন্সমেন্ট হলো, কেউ করতো কেউ করতো না, ঠিক 15 মিনিট আগে, হার জিত সেটা পরের কথা, বা অন্য যারা করতো তারা করতো, গিয়ে আমি জাস্ট ওই যে কোর্টটা আছে, ওই কোর্টটা দেখতাম। আমি জানি এখানে এটা আমি জানি ও আমার খুব ভালো বন্ধু, আমাকে কোথায় রাখবে, কোথায় ধরবে, আমার গলতা কোথাও, ও খুব ভালো জানে যে আমার গলতা কোথাও। সো ইট হ্যাপেন্স। তো এই যে দেখলাম, এটা একটা এনার্জি বুস্ট আপ করে, এটা আমি করি। আমি স্টেজে যখন সাউন্ড চেক করতে যাই, তখন স্টেজটাকে দেখি, তবে যখন আমি শোতে যাই বা যাওয়ার আগে, আমি শুধু ওটাকেই দেখি, অন্য কিছু দেখি না, চেষ্টা করি। একটা গান দেখতে পাও তো, যখন যে গানটা গাও সেই গানটা নিজের মতো করে একটা ছবি এঁকে নাও। নিশ্চয়ই। আমি এই ব্যাডমিন্টন কোর্টের কথাটা ভেবেই জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, মানে আমি ওই ধর 15-20 মিনিটে আমি ঠিক করে নিই যে আমি স্টেজে কখন কোথা থেকে কোথায় যাব, আমি কেন যাব, আমি কোন সময়টা কতটা এনার্জি দেবো, কতটা এনার্জি দেবো না। কারণ স্টেজে একটা অ্যাড্রিনালিন থাকে, ওভারডু করলে তুমি বেরিয়ে যেতে পারো, ধরে থাকতে হবে। পুরো ওপর থেকে নিচ অব্দি আমি যে কটা গান করব,
সব কটার একটা ফার্স্ট রিভিশন। সব কটার একটা মোটামুটি একটা, এমনিতে তো শরীরে উঠে থাকে, বা হয়তো কখনো কখনো কোনো শোতে করলাম না, কিন্তু চেষ্টা করি করবার। তাতে করে হয় কি, একটা নিজের মধ্যে একটা মহল তৈরি হয়, ইটস ফিল লাইক হোম। আমার কাছে এই ক্যাফের বাইরের এই সবুজ পাতার নিচে দাঁড়িয়ে একটা গান শোনানো কাউকে, যেটা আমার কাছে স্টেজে উঠে আমি যেন সেই কমফোর্টেবলি গান করতে পারি। তো আমার কাছে স্টেজটা যেরকম, আমার কাছে এটাও সেরকম, কফি টেবিলটাও সেরকম। আমি তুই আড্ডা মারছি, তুই যেরকম, আমার পিছনের ক্যামেরার ভাই ও সেরকম। গানটা যেন প্রাণ ঢেলে আমি উপস্থাপনা করতে পারি, এটা এটা মানে আমি ভাবি। তারপরে শো হয়ে গেল মানে বিন্দাস, মানে তখন সব থেকে আনন্দ হয়। একটা ভালো শো করে সবাইকে আনন্দ দেওয়ার পরে যে আনন্দটা পাওয়া যায় অন্তর থেকে, সেটা টাকা পয়সা দিয়ে বিচার হয় না। আমরা হয়তো পেমেন্ট নিয়ে কাজ করি, হ্যাঁ আমাদের প্রফেশন, এটা আমাদের রুজি রোজগার, আমাদের ফ্যামিলি চলে, সবকিছু আমাদেরকে নিতে হয়। কিন্তু কখনো কখনো কোথাও কোথাও এই যে আনন্দটা পেলাম, মানে তখন আর কিছু মাথাতে থাকে না, তখন কেবলমাত্র আনন্দই থাকে। তো যারা আমাকে এত আনন্দ দিচ্ছে তাদের জন্য প্রত্যেকটা শোয়ের আগে আমি মানে যে অবস্থাতে আমি থাকি সেই অবস্থাতে আমি ওই শোটাকে কি করে বের করব বা কিরকম ভাবে উপস্থাপনা করব, সেটা আমি ভাবি। আমার মনে হয় এটা ভাবলে বা এরকম করলে আমার একটা জিনিস ভেবে এত আনন্দ হচ্ছে, কথাটা বিশ্বাস করো, মন থেকে বলছি। সেটা হচ্ছে, তোমাকে এতদিন ধরে তো দূর থেকে দেখেছি, খুব কাছে বসে কোনোদিন আড্ডা মারিনি। তবে তোমাকে দেখে আমার যেটা মনে হয়েছে না, সেটা একদম সত্যি। তোমার এত একাত্ম সহজ সরল একটা মানুষ তুমি। হ্যাঁ, আবার ছিটকেও যাই রে মাঝে মাঝে। না না, সে আমি ছিটকে বারবার যাওয়াটা বলছি যে আমার শুধু ভালো দিক বললে তো হবে না, আমার খারাপ দিকও আছে। মানে একটা কয়েনেরও তো দুটো সাইড আছে। হ্যাঁ, এটা তো মানে কিছু করার ভালো নেই। মন্দ নিয়ে সবকিছু, হয়তো সবকিছু ভালো করতে পারবো না বা সম্ভব না, সেটা চেষ্টা নিশ্চয়ই করবো, কিন্তু চেষ্টা করবো ভালো কারোর কোনোদিন যেন কোনো ক্ষতি না এইটাই হোক। বলতে, আমি জাস্ট মুখের কথাটা নিয়ে কোনোদিন নিলে যেন তুমি ক্ষতি না একদমই আমার তাই। হতে, যেন না কারোর কোনোদিন ক্ষতি তোমার হয়ে যায়। রাগ, তোমার অভিমান, তোমার কষ্ট, সেটা এক্সপ্রেস করার জন্য তুমি যেটা করছো, সেটাতে অন্য কারোর কি ফিল হচ্ছে বা না হচ্ছে, তাতে তো সেটা তো তোমার পয়েন্ট নয়। হ্যাঁ, কিন্তু আমি একজন মানুষ হিসাবে এটুকুনি ভগবানের কাছে প্রার্থনা, আমার হতে যেন কোনো মানে কারোর যেন কোনো ক্ষতি না হয়। আমি কারোর ক্ষতি করবার চেষ্টা করবো না, কোনোদিন নয়। মানে অনেকে অনেক রকম প্রশ্ন করে জানিস তো আমাকে, মানে রিগার্ডিং ক্যাকটাস, রিগার্ডিং মনুদ্যান আমি এখনো করি, ক্যাকটাসও করি। তো রিগার্ডিং ক্যাকটাস, এর আগের ভোকালিস্ট নিয়ে যারা কাজ করেছে ক্যাকটাসে, হ্যাঁ একটা সময় হয় একটা ব্যান্ডে দীর্ঘদিন কাজ করেছে, there are a lot of things happens inside a band, হতেই পারে। তো সেখানে তো সেই ব্যান্ড থেমে থাকবে না, ব্যান্ডকে এগোতে হবে। ব্যান্ডের মতন কখনো এগিয়েছে, আমি আমার মতন এগিয়েছি, আবার উইকেন্ড হয়েছে, আবার আমি আবার এগিয়েছি, আবার ব্যান্ড এসেছি। তো এখন আমাকে অনেকে প্রশ্ন করে, আচ্ছা ওখানে যারা গাইতো তোমার মতন হতো না? আমি বলতাম যে প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের ভঙ্গি আলাদা, গায়কী আলাদা। প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের মতন হতে পারে না। তার মানে এইটা নয় যে সে খারাপ ছিল। হয়তো আমাকে তোমার ভালো লাগে বেশি, তার মানে এই নয় যে সেটা খারাপ ছিল। তো তুমি যাকে নিয়ে কথা বলছো তারা তো আর বাচ্চা ছেলে নয়, বা বাচ্চা ছেলেদের একটা দল নয়। তারা যদি কাউকে আমার জায়গায় গান করবার জন্য নিয়ে এসেছে, তারা ইকুয়ালি ভালো মিউজিশিয়ানস। কারণ ভালো না হলে ওখানে ওই জায়গাতে ওরা ওটাকে প্লেসই করতে পারবে, তো নিশ্চয়ই তারাও ভালো। এবারে কারোর ভালো লাগে, কারোর ভালো লাগে না। আমার একটা কথা হচ্ছে যে সবার গান শোনো, সবার গান শোনো। যা বিশেষ করে যারা নিজেদের গান নিজেরা তৈরি করে, নিজেরা কষ্ট করে প্রডিউস করে গান বাজনা
ইয়ে করছে, আমাদের ব্যান্ডগুলো আমরা করছি। লক্ষ্মী ছাড়া রিলিজ করেছে, ক্যাকটাস রিলিজ করেছে। যারা নিজেরা গান বাজনা তৈরি করবার একটা ইচ্ছা আছে তারা নিজেরা কেউ কেউ সোলো তৈরি করেছে, কিন্তু নিজেদের গান নিজেরা তৈরি করেছে। আবার একাধারে চলছে সিনেমার গান। তো আমার একটা রিকোয়েস্ট সবাইকে, যে কেবলমাত্র সিনেমার গানে আবদ্ধ হয়ে থেকে তো লাভ নেই। সিনেমার গান আসবে, সিনেমার গান শুনবে, দেখবে, কিন্তু যে ছেলেটা বাড়িতে বসে গান বাজনা করবে বলে, সে হয়তো একদিন সিনেমার গান তৈরি করবে। আজকের দিনে দাঁড়িয়ে একটা সুন্দর গান তৈরি করেছে, মানে ভালো গান তৈরি করেছে, একটা জায়গায় যেতে পারছে না। এত গানের ভিড়ে, এত টিভিতে ঝকঝকে তকতকে, কিন্তু সে ইকুয়ালি একটা ভালো ছেলে দারুণ একটা গান করেছে। সে হয়তো সেই গানটা তার অ্যালবামে করতে চায়, তার একটা ভাবনা চিন্তা আছে। তো তুই একটা গান লিখছিস, তুই এবার ডিসাইড করবি যে সেটা তুই তোর নিজের অ্যালবামে তুই সেটা করবি, নাকি তোর কাছে তুই কোনো তোকে কেউ অফার করছে বা তোর ওই গানটাকে ভালো লেগেছে কোনো চলচ্চিত্রে দিবি। এটা কিন্তু সম্পূর্ণ তোর ব্যাপার। এবার কোনো কোনো ছেলে মেয়ে যারা নিজেরা এই মানে গান তৈরি করছে, নিজেদের গান নিজেরা করছে, অনেক ব্যান্ড দারুণ সুন্দর সুন্দর কাজ করছে, কিন্তু সেই গান সেইভাবে মানুষজনের সামনে আসছে না। একটা সময় আমরা যখন একটা হাইপ পাচ্ছি, সেই সময় রেগুলার বাংলা আমার এফএম, আমি এখনো বলি, প্রত্যেকটা ইন্টারভিউতে বলি, আমার এফএম সেই সময় দাঁড়িয়ে বাংলা শিল্পীদের গান যেইভাবে চালিয়েছে, আমার এফএম হয়তো আজকে নেই, কিন্তু ধন্যবাদ জানাইছি। মানে মানুষের ঘরে ঘরে, রান্নাঘরে, বেডরুমে, গাড়িতে আমার এফএম আমাদের বাংলা গানকে পৌঁছে দিয়েছিল। সেই অর্থে এখন সেইভাবে বাংলা গান রেডিও চ্যানেল নেই যেখানে বাংলা গান বাজে, এবং নাম করা রেডিও চ্যানেল তারা অ্যাওয়ার্ডও দিচ্ছে বাংলা গানের, কিন্তু তারা বাংলা গান সেই অর্থে চালাই না। এটা আমার মনে হয় যে আমাদের এই আগামী দিনের যেসব ছেলে মেয়েরা, যারা আমি বলছি একটু অন্যরকম ভাবে ভাবনা চিন্তা করে, লেখে, নিজের মতন করে করছে, বা ওই সেগমেন্টটাতে কাজ করছে, কাজ করবে ভবিষ্যতে, তাদের যতটা উঠে আসার দরকার ছিল ততটা উঠে আসে। সেটা কি কোথাও না কোথাও গিয়ে মনে হয় না যে এই কমিউনিটির অভাবের জন্য? কারণ অনেস্টলি স্পিকিং আমাদের তো মানে মিউজিক ইন্ডাস্ট্রি বলতে যদি কিছু ডিফাইন করা যায়, সেটা আমাদের কাছে নেই, একদমই নন এক্সিস্টেন্ট। এটা মানে আমাদের গোটা বছরে যতগুলো সিনেমাতে যতগুলো গান তৈরি হয়, বিজিএম হয়, ট্র্যাকস হয়, যাই হয় না কেন, সেটা তৈরি করার জন্য যে ইনভেস্টমেন্টটা হয়, সেটা বলিউড বা পাঞ্জাবের কোনো একটা শিল্পীর একটা মিউজিক ভিডিও বাজাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আমাদের এই আলোচনাটাতে যেতে গেলে আমার মনে হয় যে ইন্ডাস্ট্রি তৈরি করার আগে তো কমিউনিটিটা তৈরি করতে হবে। এখন আমরা যেরকম একটা সামাজিক পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আমাদের চারিপাশটা যেরকম একটা অবস্থা হয়ে রয়েছে, দেখ আমার এটা মনে হয় ভীষণভাবে যে এক হাতে তালি বাজে না, তালি বাজাতে গেলে দুটো হাতই লাগে। তো সেখানে তালি বাজানোর জন্য যে দুটো হাত লাগে, বা উল্টো দিকের হাতটা, সেই হাতটা কেন কারোর সাথে লাগছে না বা হচ্ছে না, যে যেখান থেকে একটা জায়গাতে সবাই একত্রিত হবে এবং সেটা সেরকম ভাবে হবে, পরিচালিত হবে। এখানে তো আছে, মানে আমাদের মিউজিশিয়ানসদের জন্য অনেক যেসব অ্যাপস আছে, সৈকতদা আছে, ওরা দেখ, শিবাজিদা অনেক সিনিয়র, ওরা ওদের অনুষ্ঠান হয়, কিন্তু সেটা ভাষাটাই অন্যরকম। তুই যদি ব্যান্ড ভাবিস, মানে আলাদা কিছুই নয়, সবাই শিল্পী, আমরাও শিল্পী, কোথাও গিয়ে সেখানে ব্যান্ডের অনুষ্ঠান বা আমরা যে সাউন্ড প্রডিউস করি সেসব হয় না। আমাদের ধর পুরোনো দিনের গান বাজনা, সেসব গান বাজনা হয়, অনেক সবাই ওখানে আছে, আমিও আছি ওখানে, কিন্তু আমাদের স্কোপ কম। যেরকম ধরনের গান বাজনা হয়, তো
আমরা কিন্তু সবাই এই ইন্ডাস্ট্রিটা, ওরাও যে আমাদেরকে ভালোবাসে না, আমরা তাদেরকে ভালোবাসি না, এরকম কিন্তু নয় একদম। মানে খুব মানে দাদাভাই সম্পর্ক। কিন্তু কোথাও গিয়ে মানে ও ধর যে অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে, আমি অনুষ্ঠানে গান করেছি একবার, রবীন্দ্রনাথ ঠাকুরের গান। একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে কি গেয়েছিলে ঠাকুরের গান? এই মুহূর্তে মনে পড়ছে না, বলছি তা। আমি আর সম্পাদি গিয়েছিলাম, নেই যে সেটা নয়, এবারে আছে, সবাই মিলেই আছে, খুব সুন্দর হয়েছিল অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে অন্তত আমাদের এটা বলা উচিত যে রেডিওতে তোমরা অন্য গান চালাও না, অসুবিধা কিছু নেই, তোমরা একটা টাইম করো, একটা প্রাইম টাইমে আমাদের গান কিছু বাজাও, একটা 1 ঘন্টা স্লট করো, সেখানে ভালো গান তোমরা বাজাও, তাহলে না 10টা ছেলের গান তোমরা নতুন গান বাজাও। কিন্তু সেই সুযোগ বা সেই জায়গা আমাদের যারা ওখানে বন্ধু বান্ধবরা কাজকর্ম করেন হয়তো তাদের হাতেও নেই, হয়তো তাদের ইচ্ছা আছে যে আরে এই গানটা খুব ভালো বেঁধেছে, কিন্তু সেটা হয়তো তার কাছেই সীমাবদ্ধতা থেকে যাচ্ছে। সে যে নিজের এই ইচ্ছাটাকে একটা বোতাম টিপে সবার মাঝে ছড়িয়ে দেবে, বোতাম টেপার রাইটটা তার কাছে নেই। কিন্তু আমি এটা জোর গলায় বলছি, আমার এফএম এর কাছে লোকে সিডি নিয়ে গিয়ে দিয়েছে, আমি নিজে দিয়েছি, আমার গান সেখান থেকে বাজানো হয়েছে। একা লাগে নিজেকে সবার ভিড়ে? একা লাগে, একা হয়ে যেতে হয়। একা তোমার আশেপাশে তো লোকজন থাকবেই, প্রচুর লোকজন, প্রচুর লোকের প্রচুর রকম কিছু, কিন্তু একা হওয়াটা খুব জরুরি। সেটা তো তোমার খেলাধুলার টাইম থেকে তোমার ওটা প্রসেসের মধ্যে। হ্যাঁ, আমার ওটা একটা প্রসেসের মধ্যে আছে, মানে এনি টাইম। আমার ধর 3 রাত ঘুম হয়নি, মানে শো করতে হবে, আমি 15 মিনিটের জন্য আমাকে আগামী 1.5 ঘন্টা 2 ঘন্টা তারপরে ভেল্টে যাবো, কিন্তু ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা আমি ওইটা আমি যতটা পারবো আমি ওইটা আমি করে দিতে পারবো। তো এটা একটা অভ্যেস বলতে পারিস। এটা আমার অনেক দিনের অভ্যেস, ছেলেবেলাকার অভ্যেস। যে কোনো শোয়ের আগে, মানে কেবল শোয়ের আগে নয়, ধর ক্লান্ত আছি কিন্তু কোনো খুব ভাইটাল কাজ যেটার সাথে গান বাজনার কোনো সম্পর্ক নেই, আমার খেলাধুলোর কোনো মানে সম্পর্ক নেই, কিন্তু খুব ভাইটাল একটা কাজ, আমি ওই জায়গায় চলে যাই, একদম নিজের মতন চলে যাই, আই থিঙ্ক অ্যাবাউট দ্যাট, একদম দেখি এবং সেটাকে রিপ্লেস করি। সো আমার যে কোনো একটা কাজ, মানে এই ধর তোর এখানে এসেছি, আমার ভাবনা চিন্তা যেটা থাকার দরকার বা আমার যেটা বলা উচিত, বা তোর সাথে প্রথমবার এরকম আমরা শো করতে গিয়ে ব্যাক স্টেজে প্রচুর ধোঁয়া জ্বালিয়েছি, উড়িয়েছি, সেটা একটা আলাদা, আর আজকের দিনটা একটা একদম অন্যরকম। তো আজকে আমি যখন এখানে তোর সঙ্গে আজকের দিনটা মতন করে আছি, এইখানে আমার বেস্ট পসিবল যেসব কথা আমি অন্য কাউকে বলবার চেষ্টা করি কিন্তু বলতে পারি না বা বলে ওঠা হয় না, সেই কথাগুলো আজকে আমি বলতে পারছি। এটা একটা কি বলি, এটা একটা ওই কানেকশন, একটা কানেকশন। ধর তুই এখন তোর ম্যানেজার পিউ, তো ম্যানেজারের থেকেও মা বেশি। ওরে বাবা, হ্যাঁ, আমি আমাকে ফোন করেছি যখন, কারণ ওকে আমি একদম মানে অন্যরকম ভাবে, মানে ও অন্যরকম একটা ধাতুর মেয়ে, মানে ওর আবদারের সীমা নেই। হ্যালো, এই শুনছো? হ্যাঁ, এই শোনো, সব ঠিকঠাক হয়ে গেছে, তোমাকে আসতে হবে। মানে এই যে তোমাকে আসতে হবে কথাটা বলা, এটা হয়তো অন্য কেউ ফোন করলে না, আমি হয়তো তাকে বলতাম যে একবার একটা ইয়ে করো। ও এমন একটা মানুষ, ও এমন ভাবে আমাকে বলে যে আমি ওকে না করতে পারি না। ও এবং রাজ দুজনে ভীষণ ভালো মানুষ এবং আমরা ভীষণ ভালো বন্ধু। তো ও যে তোর সঙ্গে আজকে দাঁড়িয়ে কাজ করছে, আমার বিশ্বাস ও যদি ওর নিজের যে
ভাবনা চিন্তা, ওর নিজের যে সেটা যদি ও ঠিকভাবে যদি ও করে, দেখবি তোরা দুজন কত মানে একটা তো পথ থাকে যাওয়ার, সেই পথে কতটা দূর যেতে পারিস। তার মধ্যে ওর মধ্যে ওই অনেস্টিটা আছে আমার মনে হয়। মানে একটা দলে বা একটা জায়গাতে একজন ভালো মানুষ থাকা বা যে বলবে এটা নয় এটা, সেটাও খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এরকম কিছু কিছু মানুষ আছে যারা এরকম আবদার করে, জাস্ট বন্ধুত্বের একটা জায়গা, সেখানে অন্য মানে আর কিছু মানে কিছু ম্যাটার করে না, কোনো হিসাব নেই, কোনো হিসেব নেই। আমরা এক জায়গায় হলাম তো হ্যাঁ হ্যাঁ আরম্ভ হয়ে গেল আর কি, জাস্ট দুটো এনার্জি। হ্যাঁ, তো এরকম খুব কম মানুষ থাকে। এরকম মানুষ গুলোই হয়তো আমার সেই বন্ধুগুলো যারা আমার বিপদের দিনে আমাকে ধাক্কা মেরেছিল। রাহুল, শোভন, সেদিন এরা না থাকলে মানে যে সময়টা হয় না একটা পথ দাঁড়াম পড়লাম, এবার এরপরে তো বুঝতে পারছি না যে তখন তো মাথা ঠিক নেই, বসে ভাববার যে জায়গাটা, সিচুয়েশনটা সেই সিচুয়েশনটার মতন বয়সও নয়, আবার বুঝতে পারছি না, কারোর কাছে যেতে পারছি না, এরকম একটা সিচুয়েশন। সেই সময় আমার এই বন্ধুগুলো আমাকে খুব খুব হেল্প করেছে। এরকম কেউ আছে যাদেরকে তুমি থ্যাংক ইউ বলতে পারোনি কখনো? থ্যাংক ইউ বলি না, ওই জায়গাটাই আমাদের মধ্যে নেই। থ্যাংক ইউ পরে ইচ্ছা করেছে যে এই মানুষটাকে একটু, যারা আমার ওরকম মানুষ তাদের সঙ্গে আমার থ্যাংক ইউ এরও রিলেশন নয়, তার তো অন্যরকম। থ্যাংক ইউ শব্দটাও বাদ দিয়ে দাও, এরকম ইচ্ছা করেছে কাউকে একটু আদর করে দিতে, কিন্তু পারোনি বা মিস করে গেছে। বলছি চল ঘুরে আসি পাহাড় থেকে, বলছি পরে পয়সা নেই আমার, তুই চল না, হয়ে যাবে ব্যাকপ্যাক। থ্যাংক ইউ, আমার থ্যাংক ইউটা ওরকম, হ্যাঁ চল দুজনে মিলে ঘুরে আসি। এবার মস্তি, এবার দুজনে মিলে ধর দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম। হ্যাঁ, না কিন্তু বলতে পারোনি। হ্যাঁ বলেছি, ধন্যবাদ। মানে কিছু কিছু মানুষ মানে সেও, তার কাছেও আমি ওই ধন্যবাদের জায়গা নয়, আমিও ধন্যবাদের জায়গা, ওরকম ধন্যবাদ ওরকম ভাবে বলা, হ্যাঁ বলেছি ধন্যবাদ, অনেককেই বলেছি। না যাদেরকে বলতে পারোনি, বলেছো তো হয়ে গেছে, সেটা তো নিজের ইচ্ছাটা এক্সপ্রেস করে দিতে পেরেছো, কিন্তু এই ইচ্ছেটা এক্সপ্রেস করতে পারোনি, এরকম কেউ আছে? এই প্রশ্নগুলো কেউ করবে না আমি জানি, খেয়াল করছে না। হ্যাঁ, তবে অনেক বন্ধু বান্ধবী আছে যাদেরকে বলা উচিত একবার হয়তো ধন্যবাদ, তাকে ধন্যবাদ বলা হয়নি, কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই ধন্যবাদটা বললে ও আমার ভাববে যে পটাশ সালা আমাকে ধন্যবাদ বলছিস, মানে এই মানে দিস লাইক দ্য, মানে এই যে হাসিটা, এইটা হচ্ছে তার, মানে ওটা ধন্যবাদ হয় না, ওটা ওটা একদম আদান প্রদানের জায়গা। তো কখনো কখনো ওই ধন্যবাদটা বলা যায় না বা বলি না, নিজেরই কোথাও লাগে ধন্যবাদ, বা কেউ যদি আমাকে ওই জায়গা থেকে ধন্যবাদ বলে, সে তো মানে হয়ে গেল তার দিনটা, মানে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সে হয়ে গেল তার। তো এরকম খুব অল্প মানুষজন আছে যাদের মানে যাদেরকে পেয়ে আমি ধন্য। ভগবান পাঠায় মানুষজন, যার কাছে যেরকম ভাবে আসে মানুষ। আর আমরা যেহেতু স্টেজে কাজ করি, সুতরাং অনেক মানুষের সঙ্গে আমাদের আদান প্রদান হয়, সমাদর হয়। এই রিলেশনশিপের জায়গাটা যেন খুব নিখুঁত রাখতে পারি, নিখুঁত, মানে আমি খুঁতখুঁতে আছি। আমার গান রিলিজের আগে আমি 100 বার শুধু একটা গান, তার অ্যারেঞ্জমেন্ট, তার শুনতেই থাকি। কোথাও একটু কিছু কানে লাগলেই বলি যে ও ঠিক আছে, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, ওটাকে আর একবার করা দরকার। হয়তো রিলিজ করে দিলে রিলিজ করে দেওয়াই যায়, আবার একটা স্টুডিও নেবো, আবার ওটা। তো আমার ওই খুঁতখুঁতা নেই, এবং সকলের মতামত নিয়ে তারপরে একটা গান রিলিজ করা হয়। লাইফের ক্ষেত্রেও যেন ওই সম্পর্কের জায়গাটাতেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। মানুষ তো অনেকে অনেক কথা ভাবে, অনেকে অনেক কিছু বলে,
সেটা তার একটা বাহ্যিক রূপ, প্রতিটা মানুষের একটা অভ্যন্তরীণ রূপ থাকে নিজের, সেটা একদম নিজের জায়গা। ওই যে বললাম যে চল দুর্নি ঘুরে আসি কালকে, এখন তুই যদি আমাকে অন ক্যামেরা হ্যাঁ বলিস, তাহলে কিন্তু 18 তারিখে প্ল্যান বানাবো, স্যাট করে চলে যাবো কাছে পিঠে, সুন্দর গান বাজনা, গানটা আমরা সব কিছু করবো, গান বাজনা করবো, ঘুরবো বেড়াবো, আবার ফিরে এসে আবার কাজে জয়েন করে যাবো। হ্যাঁ, তো এইভাবেই থাকতে চাই আর দেখতে চাই। আমার দেশটাকে আমার দেখার খুব খুব ইচ্ছা, আমার নিজের দেশকে, দেশের বিভিন্ন জায়গা অঞ্চল যা রোজগার পাতি করি সেখান থেকে টাকা জমিয়ে টাকা সরিয়ে আমার দেশের সুন্দর জায়গা যেগুলো আছে আমি সেগুলো আগে এক্সপ্লোর করবো। পাহাড় বেশি ভালো লাগে না আমার সমুদ্র? আমার পাহাড় বেশি ভালো লাগে। সমুদ্র মানে ওই রকম ভাবে নয় রে, আমার কি বলতো, আমার পরিবেশ, হ্যাঁ, আমি মানে আমার যে নিজের- জায়গাটায় গেলাম আমার সেই জায়গাটার নেচার, সেই সময়ের যে ওয়েদারে গেলাম, সেই সময়টা সেখানকার খাওয়া দাওয়া। এই খাওয়া দাওয়া বলতে মনে পড়লো, একটু মেনুটা দাও না। কি রে, যাই হোক, হ্যাঁ হ্যাঁ, তো সেখানে ফুড মেনুটা দাও। খাবে দাও। এখানে সব থেকে ভালো কি পাওয়া যায়? অনেক কিছু ভালো পাওয়া যায়, ওদের সালাদ খুব ভালো, ওদের স্যান্ডউইচেস খুব ভালো। আর স্যান্ডউইচ করে দেয় আমার জন্য। ঠিক আছে, আরে গ্রিল স্যান্ডউইচ করে দাও, চিকেন। তুই খাবি না? হুম? তুই খাবি না? না এই একটু পরে, এখন না। তাহলে আমরা একসাথেই খাবো একটু বাদে। ঠিক আছে, অর্ডারটা দিয়ে দিই। অর্ডার দিয়ে দে। গ্রিল স্যান্ডউইচ আর একটা বেকন র্যাপ চিকেনও করে দিও। খুব ইন্টারেস্টিং কাজ। কোথায় একটা ছিলাম আমরা, খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া, ঘুরতে গিয়ে খাওয়া দাওয়া, এবং বিশেষ করে যে সব জায়গায় মিষ্টি ভালো তৈরি হয়, হ্যাঁ, আমি আমার মিষ্টির দোকান খুঁজি। আর কোথায় গিয়েছি সেখানে গিয়েই দেখে নিলাম আগে এখানে কি কি অ্যাভেলেবেল আছে আর কি। এই দোকানে গিয়ে একটা একটা করে মিষ্টি খেয়ে চুজ করে তাহলে ওরকম নয়। তারপরে ধর যেখানে মিষ্টি খুব একটা পাওয়া যায় না, হুম। খুব রেয়ার কয়েকটা দোকান হয়তো বানায়, হুম। খুঁজে খুঁজে সেখানে যাওয়া। পাহাড়ে গিয়ে তো মিষ্টির দোকান খুঁজে বার করা খুব কঠিন। পাহাড়ে নয়, শুধু পাহাড়ে নয়, ধর কোনো এই সমতল হিমাচলের কোনো একটা জায়গায় গিয়েছি, ওইখানকার মানুষ কি কিরকম ধরনের মিষ্টি খায়, বা ওইটা আমার একটা বলতে পারিস অন্যরকম ট্রিপ। হ্যাঁ, ওই সব জায়গায় গিয়ে মিষ্টি নদিয়াতে শো করতে গেলেই তো স্বর্গ হ্যাঁ। মিষ্টির। ওখান থেকে গেলে ওদিকে যেখানে যেখানে যাই সেখান থেকে মিষ্টিটা বাড়িতে আমি ঝোলা ভর্তি করে নিয়ে আসি। দেবলীরা মাঝে মাঝে রেগে যায়, এত মিষ্টি এনে রেখেছে, এই করেছে সেই করেছে। তো ওই যে যা বলছিলাম খাওয়া দাওয়া। আর একটা জিনিস আমার যেটা, সেটা একটা সময় হতো এখন হয় না, সেটা হচ্ছে যে যেখানটাতে আমি গেলাম সেখানে তার 2-3 দিন কাটালাম, পুরো ওই জায়গাটাকে দেখা, ওই জায়গাটার মানুষজনদের সঙ্গে, সেটা এখন আর হয়ে ওঠে না। সেটা ওই যখন ওই ব্যাগ বোচকা বেঁধে নিয়ে হুট করে বেরিয়ে পড়লাম সন্ধ্যা 8টার সময়, আর ভালো লাগছে না, 10:30টার সময় স্টেশনে পৌঁছে গিয়ে একটা টিকিট কেটে উঠে যাবো ট্রেনে, সেটা এখন আর হয় না। তবে ওই দিনগুলোকে আমি খুব মিস করি। আমি একবার পেলিংয়ে থেকেছিলাম, এবং ওখানে সব ওই ওদের স্কুলের ছেলেরা ক্রিকেট খেলতো, খুব সুন্দর মাঠ, ঘেরা মাঠ, মাঠ দিয়ে উঠে এরকম স্কুলের সাথে লাগোয়া মাঠ, ওর ছেলেরা সব ক্রিকেট খেলতো। তো আমি গিয়েছি একা, 2 দিন থেকেছি, ওরা ওখানে খেলতো, তা ওদের সঙ্গে গিয়ে একদিন ক্রিকেট খেললাম, সে কি মজা সবাই মিলে। তো এরকম খ্যাপামো করেছি, সেইগুলোকে খুব মিস করি। সেগুলো এখন আর হয়ে ওঠে না, এখন সেই সময়টাও নেই নয়, আর এখন অন্য সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এখন যে সময়টার মধ্যে আছি বর্তমানে, সেই বর্তমান সময়টাকে এনজয় করব, এনজয় করতে হবে, ওটাই আর কি, ওটাই খুব দরকার। আর আমরা খুব ওই একটু আগে বলছিলাম, আমরা যেরকম বাহ্যিক হয়ে যাচ্ছি, সব বাহ্যিক জিনিসপত্র নিয়ে, অভ্যন্তরীণ জিনিসপত্রতে লোকজন থাকতে পারছে না। যে কারণের জন্য হয়তো হয়তো পুরো ব্যাপারটা এক একজনের এক এক রকম ভাবনা চিন্তা, আমার এরকম মনে হয়। তোমার সাথে এই আলোচনাটা আমি চাই আমরা আবার পরের বার যখন
পরে হ্যাঁ, মজা হবে, খুব ভালো লাগলো আজকে, সকালটা দারুণ কাটলো। উই উইল হ্যাভ দিস ডিসকাশন আগেন। মানে আমাদের অনেকগুলো জিনিস নিয়ে কথা বলা বাকি রয়ে গেল। তবে একটা প্রশ্ন তোমাকে না করে পারছি না। আজকের যে দিকটাতে আমরা গেলাম, যে রেট্রোস্পেকশনটার মধ্যে দিয়ে গেলাম, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এই প্রশ্নটা তোমাকে না করলে আমি মিস করে যাব, এই উত্তরটা না পেলে তোমার থেকে, যে তোমার কাছে স্পিরিচুয়ালিটিটা কিরকম? তোমার কাছে স্পিরিচুয়ালিটি মানে কি মানে কোন কোন দিক? মানে ভগবানকে দেখে প্রণাম করাটা তোমার কাছে স্পিরিচুয়ালিটি বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে ওটা একটা অন্যরকম পাওয়ার, যে তোমাকে এই সংশোধনগুলো করাবে। গান বাজনার সাথে মানে আধ্যাত্মবোধ কিংবা আধ্যাত্মিক জায়গার ভীষণ সম্বন্ধ আছে। কারণ গান বাজনা সরস্বতী, তো সেরকম একটা জায়গা থেকে যে ঈশ্বরে বিশ্বাস করেও না কিন্তু গান বাজনা করে, তার মধ্যেও কোথাও ঈশ্বর আছে। এবারে কে কিভাবে সেই ঈশ্বরকে ডাকছে, কিভাবে সেটা নিয়ে থাকছে, সেটা একান্তই তার নিজস্ব জায়গা, নিজস্ব অবস্থা। এবার কিছু কিছু জায়গায় গেলে না তোর মন অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে? আমি অমরনাথের সময় গিয়ে দেখেছি, নিজে গিয়েছি ওখানে। ওটা তো ঘুরতে যাওয়া ঠিক নয়, ওখানে লক্ষ লক্ষ মানুষ সারা ভারতবর্ষ থেকে এবং ভারতবর্ষের বাইরে থেকে ওই জায়গায় যায়, এবং পার্টিকুলার একটা টাইম সেখানে খোলা থাকে। মাঝে মাঝে ক্লাইমেট ঠিক না থাকলে সেখানে রাস্তা বন্ধ হয়ে যায়। তো সব কিছু মাথায় নিয়ে সেখানে যাওয়া, এবং যারা সেখানে ঘুরতে যাচ্ছে বা তারা তাদের মতন করে ফিল পাবে, আর যারা ওই ভোলে বাবার কাছে যাচ্ছে তারা তাদের মতন করে ফিল পাবে। একটা অন্য আনন্দ সবসময় মনের মধ্যে থাকবে। এত সুন্দর প্রকৃতি, অনেক জায়গাতেই গিয়েছি কিন্তু ওই প্রকৃতি ওই রকম সময়ের সাথে সাথে প্রকৃতির কালার, সে মানে পাহাড়ের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে জলের রং, এইগুলো একটা অন্যরকম জায়গা। কেদারেও তাই, ওখানেও তাই। তো ওই জায়গাটাকে দেবভূমি বলে, উত্তরাখণ্ড ওই দিকে। তো আমি গিয়েছি সেসব জায়গায়। এটা না তুমি চাইলেই পৌঁছে যাবে এরকম, তোমার যখন টাইম হবে তখনই। আমি অমরনাথে যাওয়ার আমাদের কোনো প্ল্যানই ছিল না, আমাদের হঠাৎ করে ঠিক হলো। আমরা 15 দিনের নোটিশে আমাদের শিরিন কার্ড করতে হয় অমরনাথে। আমরা হসপিটালে গিয়ে আমাদের পুরো চেক আপ ওখানে করাতে হয়, সেই সব করালাম, করি। এই প্রসেসটা হতেই অনেক সময় লেগে যায়। কোনো রকম কন্ট্যাক্টস খাটিয়ে জানা বন্ধু বান্ধব ছিল ওখানে, যে একটু তাড়াতাড়ি করে দিতে পারবি, তো সেখানে হসপিটালে গিয়ে ওই সব চেক আপ করিয়ে ওরা একটা সার্টিফিকেট দেয়। তো এটা পেতেই 1.5 মাসের মতন সময় লেগে যায়, আগে থেকে করতে লাইন থাকে। সামহাও আমাদের ওই আমরা চেক আপ করালাম, পরবর্তী স্টেপস এটাকে নিয়ে ওই ওদের ফর্ম আছে সেটা করে ওখানে জমা করা। সামহাও আমাদের এই প্রসেসগুলো আমরা করে উঠতে পেরেছিলাম অত অল্প সময়ের মধ্যে। সেটা সচরাচর হয় না। তো ওই আর কি, ভোলে বাবা না ডাকলে তুমি ততদিন পর্যন্ত হবে না, এটা একদম বিশ্বাসের ব্যাপার। এবং কখনো কখনো মনে হয় যে যাই ঘুরে আসি, কিন্তু ওই আর কি সময়, তারপরে কাজকর্ম হয়ে ওঠে না। আর প্রতিদিনের যদি বলিস তাহলে প্রতিদিনের নিজের মতন করে যে সময়টুকুনি, সেই সময়টুকুনি নিজের মতন করে ভাবা, যেটা আমি যে কাজটা করি বা আমি যে কারণের জন্য পৃথিবীতে, সেই কাজটা যেন সুষ্ঠুভাবে করতে পারি, এবং এই কাজের সঙ্গে আরো যারা যুক্ত হতে চায় তাদের যুক্ত করতে পারি, সেরকম একটা ভাবনা চিন্তা চলে।
আমাদের বাড়িতে পুজোর চল দীর্ঘদিন থেকে, হুম যে কোনো বাড়িতেই, বাঙালি বাড়িতেই। আমাদের বাড়িতে একটু মানে ওই আর কি, বেশি আকারই হয়, পুরোহিত টুরোহিত এসব পুজো টুজো করতেন। তো বাড়িতে একটা পুজোর চল আছে রেগুলার। আমার বেড়ে ওঠা এইসব জিনিস দেখতে দেখতেই আমার বেড়ে ওঠা। একটা পুজো মানে একটা পুজো নয়, কিন্তু একটা পুজো মানে তার সামগ্রী, তার সব কিছু নিয়ে একটা পুজো, বা বা একটা আরাধনার জায়গা বা কিছু। ধরো একটা দুর্গা পুজো হবে, কিন্তু একটা দুর্গা পুজো করতে গেলে তার উপকরণ যা যা লাগে, ওখানে তো মিনিমাম 5 থেকে 6 জন একদম লাগেই। হুম মানে অনেক কাজ থাকে। দুর্গাপুজোর জন্য তো একটা গোটা সমাজ লাগে। হ্যাঁ, না আমি বলছি পুজোর পুরো পুজোর ব্যাপারটা করতে অনেকে তো সে ঘুরে বেড়ায় এ করে, হুম কিন্তু যারা পুজো করে না হুম তারা ঘুরতে যাওয়ার টাইম পায় না, তারা ওইখানেই থাকে। কারণ তারা ওটাকে ছেড়ে যেতে পারে না, ঠাকুর ছেড়ে যেতে পারে না, এতটাই কাজ থাকে। তো এগুলো 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 ব্যাপার। সবাই কিন্তু সেই কাজটা করে না, সবাই কিন্তু ঘুরে বেড়ায়। দেখবি ঠিক সন্ধ্যা আরতির সময় ওই কাকিমা গিয়ে ওইখানটায় ধনুচিপটা জ্বালিয়ে হাওয়াটা দিচ্ছে, ঠাকুর মশাই আসছে, তুমি যেখানেই শো করতে যাও না কেন। এটাই হচ্ছে ওই জায়গাটা, যে কোথাও অন্য একটা জায়গায় শো করতে গিয়েছি, হয়তো বিদেশে গিয়েছি বা দেশের মধ্যেই, ব্যাঙ্গালোর কিংবা ব্যাঙ্গালোরে লাস্ট ইয়ার ছিলাম, তো সেখানেও গিয়ে দেখেছি দুজন মানুষ হয়তো আলাদা। আমেরিকাতে অন্য একজন কাকিমা সেখানে রয়েছে, বা অন্য 5 জন রয়েছে। ব্যাঙ্গালোরেও ঠিক সেরকমই 5-6 জন রয়েছে, যারা ওই পুজোটা ওইখানে ঠিক পুজোর তত্ত্বাবধানে কোনটা কি লাগবে হাতে এগিয়ে দেওয়া। উনি কিন্তু ঠাকুর দেখতে যাওয়ার টাইম পায় না। অন্য কোনো মানে আমাদের এখানে যদি হয়, এখানে তো অনেক পুজো হয়, ওখানে তুলনামূলকভাবে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় অনেকটা দূর, হয়তো সেরকমভাবে হয় না, কিন্তু তাহলেও একটা পুজোর মহল যেখানটাতে পুজো হচ্ছে সেখানটাতে থাকে। সেই আচার আচরণের জায়গা, নিষ্ঠার জায়গায় আমার তো পার্থক্য কিচ্ছু লাগে না, একই রকম লাগে। খুব মিস করি একটা জায়গায়, সেটা হচ্ছে যে ফ্যামিলিকে মিস করি, আমাদের যে পুজোটা হয় সেটাকে মিস করি। ঠাকুর দালানের অনেক ছেলেবেলার স্মৃতি আছে, সেই সব স্মৃতি, সেই সব জিনিসপত্রগুলো কখনো কখনো ফ্ল্যাশব্যাকে চলে আসে। হয়তো শো করে ফিরেছি, দেবলীনা আর ছেলে বাড়িতে রয়েছে, ফোন করছি ওদের, তখন এখানে প্রায় ভোর রাত এরকম অবস্থা, তখন কথা হচ্ছে যে আজকে ঠাকুর দালানে গিয়েছি, ঠাকুর দালানে কি হলো, মানে ওইটা একটা আসে। কারণ ওই ছেলেবেলার ওই বেলতলায় পুজো, মহাদেবদার ঢাক বাজানো, ভোর প্রায় 4টে সেই সময় দাঁড়িয়ে ঢাকের শব্দ, সেই সময় আমার বাড়ি থেকে শোনা যেত। এখন ফ্ল্যাট বাড়ির ধাক্কা খেয়ে সেই ঢাকের শব্দ আমার বাড়ি অবধি পৌঁছায় না। তখন একটু ফাঁকা ছিল আমাদের জায়গাটা, তাই ঢাকের শব্দটা ওখান থেকে আমার বাড়ি অবধি এসে পৌঁছাতো। ওই ঢাকের শব্দ কানে এলো, ওই ঘুম থেকে উঠে ছুটে যে ওখানে গেলাম, গিয়ে ওই ঢাকের শব্দ, পুজো, একটা ওই সময় থেকেই হই হই আরম্ভ হয়ে গেল। এবারে সবাই আসতে আরম্ভ করলো, এরপরে ফুল আনতে যাওয়া, ফুল কুড়োতে যাওয়া, শিউলি, ওখানে শিউলি গাছ ছিল, শিউলি গাছের ওই নিচে পুরো সাদা ফুল, সেই সব এরকম হাতে করে তোলা, অন্যরকম, সেটা একটা সময় ছিল। এখন সময় বদলে গেছে, সময়ের সাথে সাথে তো পরিবর্তন হবেই। তো ভালোই আমাদের কলকাতার পুজো, এবং আমাদের পুজোর পরবর্তী সময়ে যে কার্নিভেলটা হয়, এত সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা এবং এত সুন্দর সুন্দর কনসেপ্ট, এত গুণী মানুষজন সেখানে কাজ করছেন, প্যান্ডেলের কাজ বা ঠাকুরের কাজ, শিল্পীরা কাজ করছেন,
এত এত মানুষের ঢল, এত কিছু আমাদের দুর্গাপুজোকে ঘিরে। আর কদিন বাদেই আমাদের দুর্গাপূজা আসছে। তো এই যে এই যে জায়গাটা, এই যে মানুষের মধ্যে এত আনন্দ এই 6 দিন 7 দিন, আমার মনে হয় এটাই এটাই আধ্যাত্মিক জায়গা। এই আনন্দটা তোমাকে কে দিচ্ছে? এই যে শো করে আর মাল কামালাম, অনেক কিছু করলাম, শোটা কোন কিসের প্রেক্ষিতে হচ্ছে? কোথা থেকে তুমি মালটা কামাচ্ছ? মালটা কামাচ্ছ তুমি ওইখানে মায়ের আরাধনা হচ্ছে বলে মা তোমাকে কিছু দয়া দান করে দিল। তাই না? একদমই তাই। আমার এরকম মনে হয়। একদম। তো সেখানে নিজে যখন ওই ওপরে, যখন কেদার বুদ্ধির সময় যখন ওপরে গেছিলাম, তখন গিয়েছি ওইখানে সরস্বতী মন্দির তখন তৈরি হচ্ছে, আর গুহার ওখানে সরস্বতী মন্দির ছিল। ওই সরস্বতী নদী ওখানে এসে, ওখান থেকে একটু নিচে এসে ওখান থেকে মিলিয়ে যাচ্ছে। তারপরে প্রয়াগ থেকে ওইখান থেকে উঠেছে ওই জায়গাটা যেখান থেকে আবার ওই হচ্ছে, ওখানে আমার যাওয়া হয়নি। যদি কোনোদিন সুযোগ হয় নিশ্চয়ই যাব। কিন্তু ওপরে গিয়ে মানে একটা অন্যরকম ফিল, যে তোমার অতটা ওপরে গিয়েছি, হেঁটে উঠেছি, অত ট্রাভেল, হ্যাঁ কষ্ট হয়তো আছে, কিন্তু সেই কষ্টটা কিছুই নয়। সে কষ্টটাকে ওই ওই যে ওই রকম একটা সুন্দর জিনিস দেখবার জন্য, ওরকম একটা সুন্দর উপলব্ধি হওয়ার জন্য আমি তো চান্স পেলে আরেকবার যাবো। আমি বলি লোকজনকে, একটা গ্রুপ হলে খুব সুবিধা হয়। রাদার আমি আমার ফ্যামিলি নিয়ে যাচ্ছি সব জায়গায়। পাপান ছোট বলে ওকে নিয়ে যাওয়া যায় না। কিছু কিছু জায়গায় আমি আর দেবলীনা গিয়েছি তখন ওকে বাড়িতে রেখে। তো আমি এইসব জায়গাগুলো এক্সপ্লোর করতে চাই। আচ্ছা চলো, আজকের আড্ডাটা আমরা এখানে কনক্লুড করি উইথ আ গিফট ফ্রম ইউ টু শ্লোক। একটা গান। একটা গান দীর্ঘদিন অনুষ্ঠানে করি না, কিন্তু আজকে যখন এরকম একটা ভাবধারায় আড্ডা হলো, ছোট করে একটা, এই গানটা শিখেছিলাম আমি একজন সাধক বলতে পারো, হরিদা, তরুণ খাপার বাড়িতে শান্তিনিকেতনে মেঝেতে বসে ওখানে শিখেছিলাম হরিদার থেকে। নিতাইদা, আমি, হরিদা, তারপরে খ্যাপা, তরুণদা, একটা খুব ঘরোয়া আড্ডায়। তো সেখানে ওই বাউল গানের আসর, সেখানে আমার সেই সময়টা আমার ওখানে যাওয়ার ভাগ্য হয়েছিল। তো ভাগ্যচক্রে এই গানটা, হরিদা নেই আজকে, হরিদা সেটাও একটা ইনসিডেন্ট, আজকে হরিদাকে মনে করে গাই। কেঁদে কেঁদে বলছে হরি, মান ভিক্ষা দাও রাই কিশোরী। কেঁদে কেঁদে বলছে হরি, মান ভিক্ষা দাও রাই কিশোরী। কেঁদে কেঁদে বলছেন হরি, মান ভিক্ষা দাও রাই কিশোরী। আবার কেমনি ধনী কঠিন নারী, কেমনি ধনী কঠিন নারী, সামনে ঠেলে দাও রাঙা পায়, মানসাগরের ভবার মাঝে নীলকমলায় ভেসে যায়। রাই রাখো রাই রাখো বলে, রাই রাখো রাই রাখো বলে, কেমনি নাগর ধরে পায়, মানসাগরে ভবার মাঝে নীলকমলায় ভেসে যায়। জয় গুরু, আচ্ছা, জয় গুরু, জয় গুরু।